হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আর আজকে আমরা চলতরিৎ অধ্যায়ের সমস্ত প্রকার অঙ্কের ওয়ান শট ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হয়েছি। প্রথম পার্টে আমরা প্রায় 30টা অতি গুরুত্বপূর্ণ ও পরীক্ষাভিত্তিক অঙ্ক খুব সুন্দরভাবে বুঝে নিয়েছিলাম। আর আজকের সেশনেও আমরা প্রায় একই সংখ্যক ভালো ভালো কমন টাইপের অঙ্ক একই সাথে সমাধান করতে চলেছি। আমি তোমাদের একদম পরিষ্কার করে বলে দিচ্ছি, এর বাইরে থেকে কোনো অঙ্কই তোমাদের পরীক্ষায় আসবে না। পুরো সেশনটার ফরম্যাট একদম আগের মতোই হবে। আমরা প্রত্যেকটা অধ্যায়কে 2-3টে টপিকে ভাগ করে নেব। প্রত্যেকটা টপিক শুরু করার আগে অল্প সময়ে কিছু দরকারি সূত্র ঝালিয়ে নেব। তারপর সেই সূত্রগুলোর উপর ভিত্তি করে একাধিক অঙ্ক করব। ঠিক আছে? একটা টপিক শেষ হলে পরের টপিকে চলে যাব। তাহলে আর দেরি করে লাভ নেই। চলো শুরু করা যাক আজকে আমাদের গুরুত্বপূর্ণ চলতরিৎ নিউমেরিক্যাল সেশন। তো প্রথমেই আমরা দেখব কিছু ফর্মুলা। ফর্মুলাগুলো কি? ফর্মুলা হচ্ছে আমাদের পি ইজ ইকুয়াল টু ভাই, ক্ষমতা। পি মানে কি? ক্ষমতা। ক্ষমতা কার হাতে? ভাইয়ের হাতে। তাহলে পি ইজ ইকুয়াল টু ভিআই। এবার এর বিভিন্ন ভ্যারিয়েশন হয়, যে ভ্যারিয়েশন গুলো কিন্তু আমি বার করতে চাই। তাহলে আমি কি করবো, একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিই আর আমি আমার ফর্মুলা লিখি, যেটা কি আমাদের পি ইজ ইকুয়াল টু ভাই। বহুত ফর্মুলা আসবে আমাদের, মানে এই ফর্মুলাগুলো বহুত কাজে দেবে, তাই কিন্তু আমি এটাকে ভাঙাতে চাই। এইবার এই যে পি ইজ ইকুয়াল টু ভাই, আমি কি এখান থেকে বলতে পারি যে আমি একটা সূত্র জানি ভি এর? ভি মানে কি? ভি মানে হচ্ছে আইআর। এটা কিসের সূত্র? এটা হচ্ছে ওহমের সূত্র। তাহলে আমি কি এখানে ভি এর জায়গায় মানটা বসাতে পারি? হ্যাঁ পারি। তাহলে ভি এর জায়গায় আমি কি বসাবো? আইআর বসিয়ে দেবো। তাহলে ভি এর জায়গায় আমি কি করলাম? আইআর বসিয়ে দিলাম। সাথে আমার আই গুণ আছে, তার মানে পি কত আসলো? পি তাহলে আসলো আমাদের আই স্কোয়ার আর। বোঝা গেল? তাহলে কি আমি আর একটা ফর্মুলা পেয়ে গেলাম? তাহলে এটা ছিল আমাদের মেন ফর্মুলা। সাথে আমি কি এই আর একটা ফর্মুলা পেয়ে গেলাম, পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর। বোঝা গেল? আচ্ছা, এবার আমি বলছি যে আমি তো ফর্মুলাটা জানতাম যে পি ইজ ইকুয়াল টু ভি আই। ঠিক আছে, পি ইজ ইকুয়াল টু ভাই ফর্মুলা। এবার আমি একটা কথা বলছি যে আমি কি এই ওহমের সূত্র থেকে আই এর মানটা বার করতে পারি? হ্যাঁ পারবো। আই এর সাথে আর গুণে আছে, তাহলে এদিকে পাঠালে কি হবে? ভাগ হয়ে যাবে। তার মানে আই মানে হচ্ছে ভি বাই আর। আচ্ছা, এবার কি আমার এই যে ফর্মুলাটা ছিল, সেই ফর্মুলায় আমি পি এর জায়গায় এই ভি এর জায়গায় বদলে আই এর জায়গায় মান বসাতে পারি? হ্যাঁ পারি। তাহলে পি ইজ ইকুয়াল টু ভি, আই এর জায়গায় আমি কি বসাবো? ভি বাই আর। তাহলে আই এর জায়গায় কি বসতে? ভি বাই আর। তাহলে এখন ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে? ফর্মুলাটা কিন্তু তাহলে দাঁড়াচ্ছে ভি স্কোয়ার বাই আর। তাহলে এটাও কি একটা ফর্মুলা পেয়ে গেলাম? হ্যাঁ। তার মানে আমি কি ক্ষমতার 3টে ফর্মুলা পেলাম? হ্যাঁ। বেস ফর্মুলা কি আমাদের? বেস মানে যেখান থেকে বাকিগুলো তৈরি করি। তাহলে বেস ফর্মুলা কি আমাদের? পি ইজ ইকুয়াল টু ভি আই। পি ইজ ইকুয়াল টু ভাই, ক্ষমতাকার ভাইয়ের। তাহলে সেখান থেকে আর দুটো ফর্মুলা কি আসছে? একটা হচ্ছে আই স্কোয়ার আর, একটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর। বোঝা গেল? তাহলে এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এরপর কি? এরপর আমাদের এইচ। এইচ মানে কি? এইচ মানে হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ বা তাপ শক্তি। ঠিক আছে? তাহলে এই যে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ শক্তি, সেটার ফর্মুলা হচ্ছে আই স্কোয়ার আর টি, যেটাকে আমরা কি বলি? তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। ঠিক আছে? এবার এটা যদি আমাদের সিজিএস পদ্ধতিতে হয় তাহলে তার একটা মান আছে 4.2 জুল পার ক্যালোরি। কিন্তু যদি এসআই হয় তাহলে কিন্তু আমাদের জে এর মান, অর্থাৎ তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান 1। আচ্ছা, তাহলে আমি যদি সিজিএস পদ্ধতিতে আমি বার করি তাহলে তখন আমাদের এইচ এর একক কি আসবে? এইচ এর একক কিন্তু তাহলে তখন আসবে ক্যালোরি। এবং যদি আমি এসআই পদ্ধতিতে বসাই তাহলে তখন আমাদের এইচ এর একক কি আসবে? তখন কিন্তু তাহলে আসবে আমাদের জুল। ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আরো কিছু ফর্মুলা দেখে নেওয়া যাক। এবার আমাকে বলছে যে আমাদের কার্যের ফর্মুলা কি। তা আমরা একটা কাজ করি, কি করি? আমি আর একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিই, নিয়ে আমরা একটা ফর্মুলা আগের দিন পড়েছিলাম, কি? যে আমাদের ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, তাই তো? আচ্ছা, তাহলে কি আমাদের ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ দাঁড়াচ্ছে? হ্যাঁ দাঁড়াচ্ছে। আচ্ছা, আমরা আরো কিছু ফর্মুলা জানতাম, আগের দিনই বলেছি, কি? যে আমাদের আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। কি বললাম? আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। এবার যদি আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি হয় তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি আই গুণ টি হবে? হ্যাঁ হবে। তাহলে আমি যদি এক কাজ করি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি, ভি থাকলো, এবং কিউ মানে কি? আইটি, তাহলে কি হয়ে গেলো? এটা ভিআইটি। তাহলে আমাদের ডাব্লিউর ফর্মুলা কি বেরোলো? ডাব্লিউর ফর্মুলা বেরোলো ভিআইটি। এইবার যদি আমি এক কাজ করি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি মানে তো আই আর, তাহলে আমি কি বসাবো? এখানে আই আর বসিয়ে দেবো। গুণ কি পড়ে থাকলো? আইটি। তাহলে এটা আসলো কত? তাহলে এটা আসলো আমাদের আই স্কোয়ার আর টি। তাহলে ডাব্লিউর কি ফর্মুলা? আই স্কোয়ার আর টিও চলে আসলো। হ্যাঁ আসলো। একইভাবে আমি কি করতে পারতাম? এখানে আই এর জায়গায় আমি কি করতে পারতাম? ভি থাকলো পড়ে, আই এর জায়গায় কি করবো? ভি বাই আর বসাবো, গুণ টি। তার মানে পড়ে রয়েছে কি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর গুণ টি। তাহলে এটাও কিন্তু আমাদের একটা ফর্মুলা হতে পারে। তাহলে এরকম ভাবে কিন্তু আমরা ফর্মুলাগুলোকে ডিরাইভ করে নেবো। সব ফর্মুলা বসে বসে মুখস্থ করে রাখবো না। কোন ফর্মুলা তাহলে মনে রাখবো? এইটা কিন্তু মনে রাখবোই রাখবো। ঠিক আছে? তাহলে ওই জন্য কিন্তু আমি এটা বলে দিয়েছি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি আমাদের ভিআইটি, বা সেখান থেকে আমরা এটা মনে রাখতে পারি কারণ এটা বারবার কাজে লাগে, আই স্কোয়ার আর টি। তাহলে এটা কিন্তু আমাদের তড়িৎ কার্যের ফর্মুলা। এবার আমাদের যখন ক্ষমতা চলে আসে না, পি মানে কি? পি মানে হচ্ছে ক্ষমতা। ক্ষমতা মানে কি? আমি প্রতি সেকেন্ডে কতটা কার্য করতে পারছি, তার মানে কি হবে? ডাব্লিউ বাই টি। তাহলে ডাব্লিউ মানে কি? ডাব্লিউ মানে হচ্ছে ভি আই টি। ঠিক আছে, এটা ছোট হাতের টি। তাহলে ভি আই টি, তাকে আমি যদি টি দিয়ে ভাগ করি তাহলে কি হবে? আইটি আইটি কাটা গেল। তাহলেই তো আমার ফর্মুলাটা কি চলে আসছিল? তাহলেই কিন্তু আমার ফর্মুলাটা আসলো পি ইজ ইকুয়াল টু ভাই। তাহলে এটা কোথা থেকে আসলো বোঝা গেল? এটা কিন্তু তাহলে এখান থেকে আসলো।
ঠিক আছে। আচ্ছা, আবার দেখো আমাদের এইচ এর ফর্মুলা কি ছিল? এইচ এর ফর্মুলা ছিল আই স্কোয়ার আর টি বাই জে। তা আমাদের আই স্কোয়ার আর টি মানেই তো ডাব্লু, তাহলে আমি কি বলতে পারি যে এইচ ইকুয়াল টু ডাব্লু বাই জে। এটাও কিন্তু আমাদের কখনো লাগতে পারে। আর একটা মান আমি সবসময় বলবো মনে রাখতে, সেটা কি 1/4.2 করলে আমরা 0.24 পাই। কি বললাম? 1 কে যদি আমি 4.2 দিয়ে ভাগ করি তাহলে 0.24 পাই। বোঝা গেল? তাহলে এই অবধি আমাদের সমস্ত ফর্মুলা ক্লিয়ার হয়ে গেল। ব্যাস, এবার তাহলে আমরা কি নিউমেরিক্যাল সলভ করতে নামবো। তাহলে প্রথম প্রশ্ন আমাকে কি দিচ্ছে? প্রথম প্রশ্ন আমাকে বলছে ধাতব পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে, তার মানে এগুলো কি কনস্ট্যান্ট, কে কে? রোধ এবং সময়। তাহলে আমাদের কি আর স্থির এবং আমাদের টি স্থির, তাহলে এগুলো কি? এগুলো আমাদের এখন কনস্ট্যান্ট রয়েছে। ভালো কথা। বলছে প্রবাহ মাত্রা দ্বিগুণ করেছি, তার মানে কি আমাদের আই আমাদের দ্বিগুণ হয়ে গেছে। ঠিক আছে, মানে আই ছিল 2i হয়ে গেছে। উৎপন্ন তাপ প্রাথমিক তাপের কত গুণ? তাহলে আগে যদি এইচ থাকতো তাহলে এখন কত হয়েছে, এটা আমাকে জিজ্ঞাসা করছে যে উৎপন্ন তাপ প্রাথমিকের কত গুণ হয়েছে। তা আমরা কি জানি? আমরা জানি যে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই জে, তাই তো? বা আমরা আই স্কোয়ার আর টি ধরে নেবো, কারণ আমরা এসআই পদ্ধতির কথা ভাববো। তাহলে তখন আমাদের জে এর মান কি? 1, তাহলে এটা আর লেখা লাগে না। তাহলে এইচ ইজ ইকুয়াল টু কি আমরা আই স্কোয়ার আর টি ভাববো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে বলছে যে আর এবং টি কনস্ট্যান্ট, তাহলে আর টি যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমি কি বলতে পারি যে এইচ ভ্যারিজ অ্যাজ আই স্কোয়ার, তাই বলতে পারি। তাহলে যদি আমার আইটা দুগুণ হয় তাহলে আমাকে কি বলছে যে আই আমার 2 গুণ হয়েছে, তাহলে এইচ কত গুণ হবে? এইচ তো আই স্কোয়ারের সাথে ভ্যারি করে, তার মানে কি হবে? 2 এর স্কোয়ার গুণ, তার মানে কত গুণ হবে? তাহলে হবে আমাদের 4 গুণ। তাহলে আমার কি অ্যান্সারটা বেরোলো? বেরোলো। এরকম অঙ্ক আমাকে জেনারেলি কিসে দেয়? এমসিকিউতে দেয়। তাহলে তখন কি আমি বসে বসে স্টেপ বাই স্টেপ করবো? না, আমি কি করব, বরং এরকম ভাবে শর্টে করব। এবার যদি আমাকে স্টেপ বাই স্টেপ করতে হয় তাহলে আমি কি বলবো? তাহলে আমাকে বলেছে যে রোধ এবং, আমাকে কি বলছে যে রোধ, রোধ এবং সময় সবসময় সেম। তাহলে একটা আমি করব আগে, একটা পরে। তাহলে আগে রোধটা ছিল আর, পরেও রোধটা কত ছিল? আর। আগে সময়টা কত ছিল? ধরে নিলাম টি, তাহলে পরেও সময়টা কত? টি। এইবার আমাকে বলছে প্রবাহ মাত্রা আগে যা ছিল তার দ্বিগুণ করা হয়েছে, তাহলে প্রবাহ মাত্রা আগে যদি ধরি আই, তাহলে পরে কত হয়েছে? 2i। এবার বলছে যে আমাদের আগে যা তাপ ছিল এখন তাপটা কত হয়েছে। ঠিক আছে, এইচ ড্যাশ ধরলাম এটাকে। তাহলে এখন আমাদের আগের ক্ষেত্রে এইচ এর ফর্মুলা কি আসবে? আই স্কোয়ার আর টি, এটাই আসবে। তাহলে এখন এই ড্যাশের মান কত আসবে? এইচ ড্যাশের মান আসবে আই স্কোয়ার, কিন্তু এখানে আই রয়েছে না 2i রয়েছে? 2i রয়েছে, তাহলে কি আসবে? এটা 2i এর স্কোয়ার আর টি, এবং এখানে তো রোধটা আমাদের আর টি রয়েছে, তাহলে আমার এখানে কি আসবে? আর টি। তাহলে এটা কত আসছে? 4i স্কোয়ার আর টি। এইবার আমি একটা কাজ করব, আমি এখানে কি করব? এই যে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি এসেছিল, এটাকে 1 নম্বর ধরে নেবো। এইবার আমি কি দেখতে পাচ্ছি যে এখানে এই পার্টটা কমন আসছে, তাহলে আমি কি করবো? এর জায়গায় এইচ বসিয়ে দেবো। তাহলে কি আসবে এখান থেকে? 4h। তার মানে আমাদের এইচ ড্যাশ কি 4h এর সমান, তার মানে কি 4 গুণ হয়ে গেল আমার তাপমাত্রাটা। বোঝা গেল? তাহলে আমাকে যখন স্টেপ বাই স্টেপ দেবে তখন আমি এরকম ভাবে করে দেবো। একে বলবো প্রাথমিক রোধ, এখানে বলবো অন্তিম রোধ, এখানে বলবো প্রাথমিক সময়, এখানে বলবো অন্তিম সময়। কিন্তু যেহেতু দুটো একই থাকবে বলেছে তাই আমি কি একই ধরবো। কিন্তু আমাদের প্রাথমিক প্রবাহ মাত্রা আই হবে, অন্তিম প্রবাহ মাত্রা 2i হবে। ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদেরকে ভাষায় লিখতে হবে। প্রাথমিক রোধ ইজ ইকুয়াল টু আর, অন্তিম রোধ ইজ ইকুয়াল টু আর। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রশ্নে আসা যাক। নেক্সট প্রশ্ন আমাকে বলছে ধাতব পরিবাহীর প্রবাহ মাত্রা ও রোধ স্থির রাখা হচ্ছে। তাহলে এখন কে কে স্থির? আই স্থির এবং আর স্থির। তাহলে এরা এখন কনস্ট্যান্ট। ঠিক আছে। আচ্ছা, এবার বলছে প্রবাহ, প্রবাহ সময় মানে কি টাইম, টাইমটা আমাকে 3 গুণ করে দিয়েছে। ঠিক আছে। করলে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ শক্তি প্রাথমিকের কত গুণ হবে? তাহলে আমাদের এইচটা কত গুণ হবে জিজ্ঞাসা করছে। তাহলে আমরা ফর্মুলা ফেলবো। তাহলে আমি ফর্মুলা কি জানি যে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। এবার আমাকে কি বলেছে? এবার আমাকে বলেছে আই এবং আর আমাদের কনস্ট্যান্ট, তার মানে এই দুটো কনস্ট্যান্ট। তার মানে আমি কি বলতে পারি যে এইচ ভ্যারিজেস টি, এটাও আমার গুণের পাটে আছে, এটাও আমাদের গুণের পাটে আছে, তার মানে কি সমানুপাতিক সম্পর্ক। তাহলে টি যদি 3 গুণ হয় তাহলে এইচও কত হবে? এইচও তাহলে 3 গুণ হবে। ঠিক আছে, একদম ইজি প্রশ্ন এগুলো, এগুলো এমসিকিউতে আসবে বেসিক্যালি। বোঝা গেল? আচ্ছা, তারপরের প্রশ্নে চলে আসা যাক। তারপরের প্রশ্ন কি বলছে? তড়িৎ প্রবাহের ফলে কোনো ধাতব পরিবাহীতে 800 জুল তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের এইচ, তাহলে এটা কি আমাদের 800 জুল। আচ্ছা, এটা কোন এককে আছে? জুল, তার মানে কি আমাদের এসআই পদ্ধতি। তাহলে আমি ফর্মুলাটা কি বসাবো তাপের? তাহলে আমি যখন ফর্মুলা বসাবো এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই জে। এবার আমাদের তো এটা এসআই পদ্ধতি, তাই তো? তাহলে এসআই পদ্ধতিতে জে এর মান কত হয়? এসআই তে জে এর মান হয় আমাদের 1, জে মানে কি আমাদের যান্ত্রিক তুল্যাঙ্ক তাপের। তাহলে সেটার মান কত? 1। তার মানে আমাদের ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি এখানে? অ্যাকচুয়ালি কিন্তু আমাদের আই স্কোয়ার আর টি। এবং তোমরা কিন্তু এটা মাথায় রাখবে যে আমাদের কিন্তু বেশিরভাগ প্রশ্ন সব এসআইতেই দেবে, তাহলে আমরা কিন্তু এই ফর্মুলাটাই সবসময় ব্যবহার করব। ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে তারপর কি বলছে? প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার, তার মানে আমাকে কি দিয়েছে? প্রবাহ মাত্রা মানে কি আই, তাহলে সেটা দিয়েছে 1 অ্যাম্পিয়ার, এটাও আমার এসআইতে আছে, কোনো চিন্তা নেই। পরিবাহীর রোধ 20 ওহম, তাহলে রোধকে কি ধরি আমরা? আর ধরি, তাহলে সেটা কত? আমাদের 20 ওহম।
ঠিক আছে? কেউ যদি এই কোনটাকে কি ধরবো সেটাই বুঝতে না পারো, তাহলে এই ফার্স্ট পেজে যাবে, এখান থেকে এগুলো মুখস্থ করে নেবে কোনটাকে কি ধরা হয়। ঠিক আছে? রোধের ইংরেজি রেজিস্ট্যান্স, তাই তাকে আমরা কি ধরি, আর ধরি। বোঝা গেল? আচ্ছা, তাহলে আর ইজ ইকুয়াল টু 20 দিয়েছে। বলছে কত সময় ধরে তড়িৎ প্রবাহ হচ্ছিল, তার মানে কি আমাদের কাছে টাইম জিজ্ঞাসা করছে। তাহলে কি টি ইজ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক। এবার আমি ফর্মুলায় বসাবো। তাহলে এইচ এর মান কত? এইচ এর মান দিয়েছে 800 জুল, তাহলে এখানে 800 বসালাম। আই স্কোয়ার, আই মানে কত, 1 অ্যাম্পিয়ার, তার মানে কি একের স্কোয়ার গুণ আর মানে কত, আর মানে দিয়েছে আমার কাছে 20, এবং টি, টি আমার কাছে জিজ্ঞাসা করছে। তাহলে এদিকে পড়ে রইলো কত, 800, এখানে 1 স্কোয়ার আর 20 গুণ হলে কত থাকবে, 20, আর এদিকে টি পড়ে রয়েছে, তার মানে টি কত, টি আমাদের 800 ডিভাইডেড বাই 20, তার মানে কত আসছে আমাদের 40 সেকেন্ড। তাহলে অ্যান্সারটা কত, অ্যান্সারটা হচ্ছে আমাদের 40 সেকেন্ড ধরে প্রবাহ হয়েছে। বোঝা গেল? তাহলে চলে আসা যাক আমাদের নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। কি বলছে, 30 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা পাঠানো হলো। তাহলে 30 ওহম রোধ, তার মানে এটা কি আমাদের রোধ দিয়েছে 30 ওহম, ভালো কথা। 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা, তার মানে কি অ্যাম্পিয়ার দেখেই বুঝে যেতাম আমরা কি যে তড়িৎ প্রবাহ মাত্রা, তাহলে আই ইজ ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার। তারপর বলছে তাপ উৎপাদনের হার কি হবে। আচ্ছা, এই একটা কিন্তু ইন্টারেস্টিং জিনিস, তাপ উৎপাদনের হার। যখনই কারোর হার জিজ্ঞাসা করা হয়, মানে রেট জিজ্ঞাসা করা হয়, তার মানে 1 সেকেন্ডে কতটা প্রবাহিত হচ্ছে। তাহলে তাপ উৎপাদনের হার সবসময় মনে রাখবে, তাপ উৎপাদনের হার, তাপ উৎপাদনের হার, তার মানে 1 সেকেন্ডে কতটা তাপ গেছে, তাহলে সবসময় কিন্তু আমাকে এইচ কে টি দিয়ে ভাগ করে সেটা জিজ্ঞাসা করছে। কিছু বোঝা গেল? আমি কিন্তু এটাকে যদি ধরতাম যে এইচ ইজ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক, না, এটা কিন্তু ভুল হয়ে গেল। আমাকে জিজ্ঞাসা করছে এইচ বাই টি কত। তাহলে যখনই আমাকে বলবে তাপ উৎপাদনের হার বের করতে হবে, তখন কিন্তু আমি এইচ ভাগ টি বার করব। তাহলে এবার কি করে করবো, এটা তো কোনো ফর্মুলা জানি না, হায় কপাল, কিছু না, একই ফর্মুলা। তাহলে আমি কি করছি, যে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, তাই তো? এবার তাহলে কি টিটাকে দিয়ে ভাগকে পাঠিয়ে দেবো, তাহলে কি হয়ে গেল, এইচ বাই টি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার, আর ব্যাস, এবার তাহলে ফর্মুলা বসাবো। তাহলে আমাদের কি এইচ বাই টি তাহলে কত, পাশে করি, এইচ বাই টি মানে তাহলে কত, আই স্কোয়ার, আই কত 10, তার মানে কি 10 স্কোয়ার গুণ টি, আর মানে কি, আর মানে হচ্ছে 30, সবাই এসআই তে আছে, চেক করে নেবে, অ্যাম্পিয়ার এসআই, ওহম এসআই। ঠিক আছে? তাহলে এটা 10 স্কোয়ার মানে কত, 1000, সরি কেন 1000 বলছি, 100। তাহলে কত হবে, 100 গুণ 30, তার মানে কত আসছে এটা, 3000। ঠিক আছে? আচ্ছা, এবার ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আমাদের একক কি হবে, একক কি হবে, আমাদের এইচ মানে কি, আমাদের তাপ, তাপ কি এক প্রকার শক্তি মানে জুল, এবং আমাদের এখানে টি মানে কি সময়, তার মানে কি হবে পার সেকেন্ড, তাহলে এককটা কি হবে, জুল পার সেকেন্ড। তাহলে অ্যান্সারটা কত আসলো, 3000 জুল পার সেকেন্ড। বোঝা গেল তাহলে আমাদের অঙ্কটা। নেক্সট অঙ্কে যাওয়া যাক। তারপর আমাকে বলছে একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল, তড়িৎচালক বলকে আমরা কি ধরি, ই ধরি, তাহলে কি সেটা 10 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ 1 ওহম, তাহলে এটা কি 1 ওহম আমাদের ছোট হাতের আর, অভ্যন্তরীণ রোধকে ছোট হাতের আর ধরি, এবং তড়িৎ কোষটিকে এত রোধের সাথে যুক্ত করা হয়েছে, মানে কিছু না বললে বাহ্যিক রোধ ধরি আমরা, তাহলে সেটা কি আমাদের বড় হাতের আর, তাহলে সেটা কি আমাদের 3 ওহম। যুক্ত করলে তাপ উৎপাদনের হার কত হবে, তাহলে তাপ উৎপাদনের হার জিজ্ঞাসা করছে, তার মানে আবারও কি জিজ্ঞাসা করছে আমাকে, এইচ ভাগ টি জিজ্ঞাসা করছে। ঠিক আছে? তাহলে ওইসব পরে আসবো। আমরা কি জানি যে এইচ ভাগ টি মানে আই স্কোয়ার আর। ঠিক আছে, এক্ষুনি করলাম তো, এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, তাহলে টি এদিকে ভাগে আনলে কি আসবে আমাদের, আই স্কোয়ার আর। তাহলে আমার তো আই চাই, কিন্তু আই কি আছে আমার কাছে, নেই। তাহলে এবার কি করে করবো, হায়, কি করবো তাহলে, আমাদের আই ইজ ইকুয়াল টু কি, আমরা একটা ফর্মুলা আগের ক্লাসে করেছি, যে আমাদের তড়িৎচালক বল ডিভাইডেড বাই মোট রোধ, অর্থাৎ কি আর প্লাস আর। তাহলে আমাদের কত আসবে, ই মানে কত আমাদের 10 ভোল্ট, আর নিচে কত আমাদের বড় হাতের আর হচ্ছে 3, আর ছোট হাতের আর হচ্ছে 1, তাহলে 3 যোগ 1 4, তাহলে এটা কত আসলো, এটা আসলো তাহলে আমাদের 2.5। তাহলে কি আমি এখান থেকে আই পেয়ে গেলাম, হ্যাঁ পেলাম। তাহলে এবার বসিয়ে দেবো, তাহলে আই মানে কত 2.5 এর স্কোয়ার, তাহলে 2.5 তার স্কোয়ার, গুণ কত আমাদের আর, আর মানে কত, আর কই আর কই আর কই, আচ্ছা আর মানে কি এই যে বড় হাতের আর, তাহলে এটা কত আমাদের 3 ওহম। তাহলে এখানে কি 2.5 এর স্কোয়ার আর গুণ 3, তাহলে কি করে করবো, তাহলে 25, এটা যদি পয়েন্ট তুলি তাহলে কত হবে 25/10, তাহলে 25/10 এর স্কোয়ার করলে কত হবে, 25 গুণ 25 মানে 625, আর 10 স্কোয়ার করলে 100, তাই তো? আর এদিকে পড়ে রয়েছে কত 3, তাহলে 625 কে 3 দিয়ে গুণ করবো, তারপর 100 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, 625 কে 3 দিয়ে গুণ করবো, তাহলে 625 3 1875, তাহলে 1875 ডিভাইডেড বাই 100, তাহলে কত আসছে এটা 18.75। এবার একক কি হবে, এইচ মানে জুল আর টি মানে সেকেন্ড, তাহলে কি হবে জুল পার সেকেন্ড, তাহলে এককটা কত আসবে, জুল পার সেকেন্ড। বোঝা গেল তাহলে আমাদের অঙ্ক। দেখা গেলো কেউ গুণটা করতে পারলো না, গুণ গিয়ে ভুল করে দিল। ঠিক আছে, তারপরের প্রশ্ন কি, তারপরের প্রশ্ন আমাকে বলছে বিভব পার্থক্য ভি এবং রোধ আর এর মধ্যে তড়িৎ ক্ষমতার রাশিমালা নির্ণয় করো। তড়িৎ ক্ষমতা মানে কি পি, তাহলে পি এর রাশিমালা জিজ্ঞাসা করছে ভি এবং
আর দিয়ে। এমসিকিউতে আসবে এগুলো। তাহলে ভি মানে এই পি মানে কি জানি আমি, ভাই, ক্ষমতাকার ভাইয়ের। তাহলে এবার কি করব, পি ইজ ইকুয়াল টু, আই রাখা যাবে না তো, আমাকে আর আনতে হবে আর ভি আনতে হবে। তাহলে ভি তো আছে কিন্তু আই নেই, তাহলে আইটাকে আমাকে হাঁটাতে হবে। তাহলে আমি কি করব, ভি, এবার আই কি করে হাঁটাবো, আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে আই এর মান কি, আই মানে হচ্ছে ভি বাই আর। তাহলে আমি এক কাজ করবো, আই এর জায়গায় কি করবো, ভি বাই আর বসিয়ে দেবো। তাহলে আসছে কত, পি ইজ ইকুয়াল টু ভি গুণ ভি মানে ভি স্কোয়ার, আর নিচে পড়ে থাকলো কি আর। তাহলে আমাদের ফর্মুলাটা কি হয়ে গেল, পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তাহলে আমাদের কি রাশিমালা আসলো ভি এবং আর দিয়ে। তাহলে এইটাই কিন্তু আমাদের নির্ণেয় রাশিমালা। ঠিক আছে, তারপরের প্রশ্ন আসা যাক। তারপরের প্রশ্ন আমাকে বলছে সমান্তরাল সমবায়ে তিনটি রোধের মান এত, তাহলে তাদের ক্ষমতার অনুপাত কত। এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, যেটা কিন্তু অর্ধেক স্টুডেন্ট মানে কনসেপচুয়ালি বুঝতেই জানে না। ধরে নিলাম এটা আমাদের একটা সমান্তরাল সমবায়, এটা একটা সমান্তরাল সমবায়। ঠিক আছে, এক সেকেন্ড আমাকে টাইম দাও, আমি একটু এঁকে নিই। আর এটা হচ্ছে আমাদের একটা শ্রেণী সমবায়। ঠিক আছে, সরি, এটা একটা শ্রেণী সমবায়। এবার প্রত্যেকটা সমবায় কি একটা করে ব্যাটারির সাথে যুক্ত থাকে, এটাও কি হবে একটা ব্যাটারির সাথে যুক্ত থাকবে। ঠিক আছে, কেউ জানো তো যে এই ব্যাটারির চিহ্ন এরকম। ঠিক আছে, এরকম একটা বড় দাগ দেওয়া হয়, একটা ছোট দাগ দেওয়া হয়। বড় দাগটা কি উচ্চ বিভব, আর ছোট দাগটা নিম্ন বিভব ব্যাটারির। এবার উচ্চ বিভব থেকে কি আমাদের কারেন্ট বেরোয়, তাহলে এখান থেকে কারেন্ট গেল, এখান থেকে কারেন্ট গেল। ধরে নাও 100 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো, তাহলে কি এটা আমাদের জাংশন পয়েন্ট, এখান থেকে ওর কাছে তিনটে রাস্তা আছে। তাহলে নিশ্চয়ই 100 যে কোনো একটা দিয়ে যাবে না। তাহলে হয়তো এখান থেকে 30 অ্যাম্পিয়ার চলে গেল, এখান থেকে 20 অ্যাম্পিয়ার গেল, আর এখান থেকে 50 অ্যাম্পিয়ার গেল, হয়তো বলছি আমি। ঠিক আছে, তার মানে কি এখানে আলাদা কারেন্ট I1, এখানে আলাদা কারেন্ট I2, এবং এখানে আলাদা কারেন্ট I3। তার মানে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে সমান্তরাল সমবায়ে কি হয়, কারেন্ট আলাদা হয়। তাহলে এখানে কি হবে, আই ডিফারেন্ট, কিন্তু কি সেম থাকবে, বিভব প্রভেদ। এই যে দুটো রোধ, এই দুটো রোধের প্রান্ত কি, এই প্রান্ত। আবার এই দুটো রোধের প্রান্ত কি, এই প্রান্তটাই। এই রোধেরও কি দু প্রান্ত একই, তাহলে প্রত্যেকের প্রান্তটা একই। ঠিক আছে, প্রত্যেকেরই কি প্রান্ত এখান থেকে এই অবধি, তাহলে দু প্রান্তের বিভব প্রভেদ কি প্রত্যেকের সেম হবে, হ্যাঁ। তাহলে এখানে কি থাকবে, এখানে আমাদের আই ডিফারেন্ট থাকবে কিন্তু ভি সেম থাকবে। মানে বিভব প্রভেদটা আমাদের সেম কিন্তু আইটা ডিফারেন্ট। এটা কি, এটা হচ্ছে আমাদের সমান্তরাল সমবায়। কার সমবায় সমান্তরালে, রোধের সমান্তরাল সমবায়। এবার যদি আমরা শ্রেণী সমবায়ে আসি, কার সমবায়, রোধের সমবায়। তাহলে আমাদের যখন এখান থেকে কারেন্ট বেরোবে, ধরে নিলাম এখান থেকে 100 ওহম আমাদের কারেন্ট গেল। আচ্ছা, আমি তো এটাকেও প্যারালাল লিখে ফেলেছি, খেয়াল নেই আমার। ঠিক আছে, এটা কি করতে হবে আমাদেরকে, এটা আমাকে করতে হবে শ্রেণী সমবায়, এটা আমাকে শ্রেণী সমবায় আঁকতে হবে। ঠিক আছে, তাহলে আমার এখানে একটা ব্যাটারি হয়ে গেল। আচ্ছা, এইবার যখন আমার একটা শ্রেণী সমবায় থেকে কারেন্ট যাচ্ছে, শ্রেণী সমবায়কে কেন আমি শ্রেণী সমবায় বলি, ধরি এখান থেকে 100 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে ও এখান দিয়ে যাবে যাবে যাবে, এখানেও আসলো এখানেও আসলো এখানেও আসলো, গিয়ে আবার ফিরে আসলো। তার মানে প্রত্যেকের মধ্যে দিয়ে আমাদের আইটা সেম না। যদি 100 অ্যাম্পিয়ার কারেন্ট এখান থেকে বেরোয়, তাহলে 100 অ্যাম্পিয়ারই ঘুরে আবার চলে আসবে। তাহলে এখানে কি হয়, এখানে আমাদের আই সেম হয়। তাহলে যখন আমাদের কারেন্ট সেম হয় তখন আমরা শ্রেণী সমবায় বলি, আর যখন আমাদের ভোল্টেজ সেম হয় তখন আমরা সমান্তরাল সমবায় বলি। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। ঠিক আছে, ওরকম না যে এরকম পাশাপাশি থাকলে শ্রেণী আর উপর নিচে থাকলে সমান্তরাল, এটা কোনো কনসেপ্ট না। 11-12 গেলে পুরো মুখ থুবড়ে পড়বে যারা এরকম কনসেপ্ট লাগিয়ে বিজ্ঞান শিখতে যাচ্ছে। ঠিক আছে, সবসময় কনসেপচুয়ালি বিজ্ঞানটাকে শেখার চেষ্টা করো যারা 11-12 বিজ্ঞান নিয়ে পড়তে চাও। কারণ ওখানে কিন্তু যখন কমপ্লেক্স সার্কিট পড়বে, কিরচফস ল লাগাবে, তখন কিন্তু এসব কিচ্ছু কাজে দেবে না। নোডাল অ্যানালাইসিস করতে গেলে তাহলে সব কনসেপ্ট একদম ঝাঁঝরে পড়বে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমি কি বলবো, যে এখানে আমাদের আইটা তাহলে সেম। আচ্ছা, এইবার আমাকে একটা কথা বলো তো, যে আমরা কি ফর্মুলা পড়েছিলাম, আমরা ফর্মুলা পড়েছিলাম যে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, তাই তো। আমার কাছে কি চেয়েছে আমি একবার পড়ে দেখি, এখানে ক্ষমতা চেয়েছে। আচ্ছা সরি, তাহলে আমি ক্ষমতারটা করি। তাহলে আমার কাছে কি চাইছে এখন, আমার কাছে চাইছে হচ্ছে আমাদের ক্ষমতা। ক্ষমতার ফর্মুলা আমি কি বলেছি, ক্ষমতার ফর্মুলা আমি বলেছি পি ইজ ইকুয়াল টু ভাই, তাই তো। তাই এখানে কি আমাদের রোধ রয়েছে না, তাহলে রোধ দিয়ে ফর্মুলাটা বানাবো। তার রোধ দিয়ে ফর্মুলা বানিয়ে আমরা দেখেছিলাম যে একটা আসছিল আই স্কোয়ার আর একটা আসছিল ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, এইবার ধরে নাও তোমার আইটা সেম, কি বলছি আইটা সেম মানে আই কনস্ট্যান্ট, তাহলে তখন কি হবে, পি ভ্যারি জাস্ট আর হয়ে যাবে না, তাই তো। এবার ধরে নাও তোমাদের ভিটা সেম, কি বললাম, ভিটা সেম মানে ভিটা কনস্ট্যান্ট, তাহলে তখন যেহেতু ভিটা কনস্ট্যান্ট, তাহলে কি হবে, পি ভ্যারি জাস্ট 1/r হয়ে যাবে না। বোঝা গেল আমার কথাটা। এটা এরকমই ঠিক, আমরা অঙ্কেতে পড়ি না, আমরা অঙ্কেতে কি পড়ি, যে ধরে নিই পি ইজ ইকুয়াল টু কে টি, তাহলে আমি যখন কে তুলে দেবো তাহলে কি হবে, সমানুপাতিক চিহ্ন হয়ে যাবে আর এখানে টি চলে যাবে। একইভাবে আমি যদি বলি যে ভি ভ্যারিজাস ওয়ান, না আমি আগে ভ্যারিজাস লিখে ফেলেছি, ভি ইজ ইকুয়াল টু কে 1/p, তাহলে আমি যেই আমি কেটা তুলে দেবো মানে ধ্রুবক পদটা তুলে দেবো, তখন কি হবে, ভ্যারিজাস চিহ্ন চলে আসে। তাহলে এখানেও যখন আমাদের আইটা কনস্ট্যান্ট তখন কি হবে, আর এর সমানুপাতিক হবে পি। কিন্তু যখন আমাদের ভিটা কনস্ট্যান্ট তখন কি আমাদের 1/r এর সমানুপাতিক হবে পি। পি মানে কি আমাদের ক্ষমতা।
এইবার একটা কথা বলো তো, যে আমাদের আই কনস্ট্যান্ট কোন শ্রেণীতে থাকে? কোন শ্রেণীতে থাকে দেখে দেখে বলো। আই সমান থাকে আমাদের শ্রেণী সমবায়। তাহলে এই যে জিনিসটা আমি বলছি যে আমাদের আই কনস্ট্যান্ট থাকলে পি ভ্যারিজাস আর, এটা কখন খাটবে? এখন খাটবে আমাদের শ্রেণী সমবায়। তাহলে রোধের সমান্তরাল সমবায়ে কিন্তু আমি বলবো পি ভ্যারিজাস আর। এবং আমাদের ভি কখন কনস্ট্যান্ট থাকে দেখে দেখে বলো। ভি আমাদের কনস্ট্যান্ট থাকে বা সেম থাকে সমান্তরাল সমবায়। তাহলে এই যে পি ভ্যারিজাস 1/r বলছি, এটা কখন লাগাবো? এটা লাগাবো যখন সমান্তরাল সমবায় থাকবে। কখন করব? যখন সমান্তরাল সমবায়ে থাকবে। বোঝা গেল? তাহলে এবার এই প্রশ্নটা সমাধান করা যাক। বলছে যে সমান্তরাল সমবায়, তা সমান্তরাল সমবায় আমরা কি দেখলাম? যে সমান্তরাল সমবায় আমাদের ভি সেম থাকে, তাই তো? তাহলে যদি আমাদের সমান্তরাল সমবায়ে ভি সেম থাকে, তার মানে এখানে আমাদের ভি কনস্ট্যান্ট। ঠিক আছে? তিনটি রোধের মান 2, 4 এবং 6 ওহম। তার মানে আমাদের আর ওয়ান কত? বা আমি একবার অনুপাত হিসেবে লিখি, R1:R2:R3, সেটা কত? সেটা 2:4:6। বলছে তাদের ক্ষমতার অনুপাত কত? তার মানে P1:P2:P3, সেটা আমার কাছে জিজ্ঞাস্য, তাই তো? এবার আমরা একটা কথা ভাবি যে ভি কনস্ট্যান্ট, তাহলে আমি কোন ফর্মুলা লাগাবো? P=V²/R। এবার আমি কি লিখবো? যে যেহেতু ভি আমাদের কনস্ট্যান্ট, তাই আমাদের কি আসবে? তাহলে পি ভ্যারিজাস, অতএব পি ভ্যারিজাস 1/r। ঠিক আছে? আর কি আমাদের ভাগে আছে এবং পি আমাদের গুণফলে আছে। তাহলে কি হবে? এরা পরস্পর ব্যস্তানুপাতিক। তার মানে আমি বলতে পারি এখান থেকে যে পি ভ্যারিজাস 1/r। তাহলে আমি এবার সেটাকেই কাজে লাগাবো। তাহলে আমাকে যখন বলছে যে P1:P2:P3, তাহলে আমি সেটা কি করবো? R1, R2, R3 ঠিক অন্যন্যক গুলো লিখবো। তাহলে 2 থাকলে কত লিখবো? 1/2। 4 থাকলে কত লিখবো? 1/4। 6 থাকলে কত লিখবো? 1/6। তাহলে এবার এটাকে তো আমাকে সরল করতে হবে। তাহলে আমি কি করবো? এদেরকে এদের একটা লসাগু কত? 2, 4, 6 লসাগু কত হবে? 12। তাহলে 12 দিয়ে গুণ করে দেবো। তাহলে আমি এক কাজ করছি, 12/2, 12/4 এবং 12/6। তাহলে এবার কত আসছে? 2 দিয়ে 12 কে কাটলে 6, 4 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে 2। তাহলে আমাদের কি অ্যান্সার পেয়ে গেলাম? P1:P2:P3, আমাদের কত? 6:3:2। কি করে বার করলাম? যে আমরা বুঝতে পারলাম সমান্তরাল মানেই সেখানে আমাদের বিভব প্রভেদটা কনস্ট্যান্ট। তাহলে তখন আমি কোনটা লাগাবো? যে P ভ্যারিজাস 1/r। তাহলে আগে আমি এটা লিখে দেবো। এবার লিখে দেওয়ার পর লিখবো যে এখন R1:R2:R3 2:4:6, অতএব P1:P2:P3 কি করবো? আমি তাহলে অন্য বলে লিখে দেবো। ঠিক আছে? এক্স্যাক্টলি যদি বড় প্রশ্ন দেয় ঠিক এরকম ভাবে লিখলেই হয়ে যাবে। এইটা শুধু ভাষায় লিখে দেবে যে সমান্তরাল সমবায়ে আমাদের বিভব প্রভেদ কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকে, বাংলায় লিখবে। এখন P=V²/r, তাহলে যেহেতু V আমাদের ধ্রুবক, অতএব P ভ্যারিজাস 1/r। তারপর এখান থেকে লিখবে, তাহলেই হয়ে যাবে। যেরকম ভাবে পরীক্ষা করতে হবে সেরকম ভাবে আমি করে দিয়েছি এই ক্ষেত্রে। ঠিক আছে? নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন আমাকে বলছে যে শ্রেণী সমবায়ে যুক্ত তিনটি রোধের মান 2 ওহম, 4 ওহম, 6 ওহম, তাদের ক্ষমতার অনুপাত বের করতে বলছে। তাহলে আমি কি জানি যে শ্রেণী সমবায়ে আমাদের কি সেম ছিল? শ্রেণী সমবায়ে কিন্তু আমাদের আই সেম ছিল। তাহলে আমি কি বলবো? যে শ্রেণী সমবায়ে আমাদের আই সেম বা আই কনস্ট্যান্ট। তাহলে আমি কি করব? আই বলা ফর্মুলাটা লাগাবো। তাহলে পি ইজ ইকুয়াল টু কত? I²R। এবার যেহেতু আমাদের এই আইটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাহলে আমি কি বলবো? যে যেহেতু পি ধ্রুবক, যেহেতু পি ধ্রুবক, অতএব পি ভ্যারিজাস আর। যদি এটা না বুঝতে পেরে থাকো আমি একটা বুঝিয়েও দিচ্ছি, যে আমরা যখন এরকম করি অঙ্কতে, আমরা কি করি? যে x ইজ ইকুয়াল টু কে টি, তাহলে আমি যখন কে টা তুলে দিই মানে কনস্ট্যান্ট পার্ট তুলে দিই, তাহলে আমার তখন কি হয়? মাঝখানে ভ্যারিজাস চিহ্ন চলে আসে না? এটাই যখন এরকম হয় যে x ইজ ইকুয়াল টু এখানে কে বাই টি, তাহলে আমি যখন কে টা তুলে দিই তাহলে কি আসে? তখন সমান ভ্যারিজাস চিহ্ন চলে আসে এবং বাকিটা পড়ে থাকে। এরকম ভাবেই তো আমরা অঙ্ক করি, সেম জিনিসটা আমরা এখানে কাজে লাগাচ্ছি। ঠিক আছে? অনেকে কিন্তু এই জিনিসগুলো বোঝে না, তাই আমি বেসিক্স থেকে বুঝিয়ে দিতে পছন্দ করি সবসময়। আচ্ছা, তাহলে আমার এখানে কি এটা পি ভ্যারিজাস আর চলে আসলো। তাহলে এটা আমাদের পেয়ে গেলাম। তাহলে এখন লিখবো যে এখন R1:R2:R3 ওপরে লিখে দেবে যে রোধের অনুপাত R1:R2:R3 ইজ ইকুয়াল টু 2:4:6। তাহলে অতএব ক্ষমতার অনুপাত P1:P2:P3, সেটা তাহলে কি হবে? আর এর সাথে সমানুপাতিক, তো তাহলে কি হবে? তাই বসিয়ে দেবো। তাহলে কি হবে? 2:4:6। এবার তাহলে কাটাকাটি যাবে না 2 দিয়ে প্রত্যেককে, তাহলে কত হবে? 1:2:3। তাহলে নির্ণেয় ক্ষমতার অনুপাত কত হবে? 1:2:3। বোঝা গেল? তাহলে যখন আমার শ্রেণী সমবায় থাকবে তখন আমি কি করব? তখন আমি করব পি ভ্যারিজাস আর। আর যখন আমাদের সমান্তরাল সমবায় থাকবে তখন আমি কি করব? পি ভ্যারিজাস 1/r। বোঝা গেল এই কোশ্চেনগুলো কনসেপচুয়ালি? কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকতে হবে, কারণ এর জায়গায় যদি আমাকে পি এর জায়গায় মানে এইচ করে দেয় পরবর্তীকালে, তাহলেও কিন্তু একই জিনিস আসবে। শুধু আমাকে বুঝতে হবে তো যে আমি এখন এই কনসেপ্টটাকে কাজে লাগাবো শ্রেণী সমবায় বলে উল্লেখ করে দিলে। বোঝা গেল? নেক্সট প্রশ্ন চলে যাই।
নেক্সট প্রশ্ন আমাকে বলছে একটি বৈদ্যুতিক বাতির রেটিং 220 ভোল্ট। আচ্ছা, ভোল্ট থেকে আমি কি বুঝতে পারছি যে এটা আমাদের বিভব প্রভেদ, তার মানে আমাকে কি দিয়েছে, বিভব প্রভেদ দিয়েছে, তাই তো? তাহলে বিভব প্রভেদ ভি আমাদের কত, 220 ভোল্ট। 100 ওয়াট, তার মানে এটা কি দিয়েছে, এটা তাহলে আমাদের তড়িৎ ক্ষমতা দিয়েছে, ওয়াট কার একক, ক্ষমতার একক, তাহলে পি দিয়েছে আমাকে কত, 100 ওয়াট। এবার আমাকে বলছে প্রবাহ মাত্রা এবং বাতির রোধ নির্ণয় করো, তার মানে প্রথমে আমাকে কি বলেছে, আই ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক, তারপর আমাকে বলেছে আর ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক। তাহলে আমি কি জানি, আমি জানি পি ইজ ইকুয়াল টু ভাই, তাহলে পি মানে কত, পি মানে আমাকে বলছে 100, ভি মানে কত, ভি মানে বলছে 220, আই আমার কাছে জিজ্ঞাসা করছে, ঠিক আছে? এটা কি 100 হওয়ার কথা নাকি এটা 110 হওয়ার কথা, এটা 110 ছিল, ঠিক আছে, এটা 110 হবে, ঠিক আছে? তাহলে এটা 110, এটা 220, আর এটা আমাদের আই। তাহলে আমাদের আই কত আসবে, আই আসবে তাহলে 110 ডিভাইডেড বাই 220, ঠিক আছে? তাহলে আমাদের ভাগ করলে কত আসছে, 1/2, তার মানে 0.5। আই এর একক কি হয়, অ্যাম্পিয়ার, তার মানে কি আমাদের আই এর মানটা আমি পেয়ে গেলাম যে 0.5 অ্যাম্পিয়ার। এবার কার কথা বার করবো, এবার আমাকে আর বার করতে বলছে, তাই তো? এবার কমন জিনিস, ভি ইজ ইকুয়াল টু আই আর লাগিয়ে দাও না, তাহলেই হয়ে গেল। তাহলে ভি ইজ ইকুয়াল টু আই আর, ভি মানে কত, 220। আচ্ছা, আই মানে কত, আই মানে হচ্ছে হাফ বা 0.5, তাহলে আমি হাফ বসালাম, এবং এদিকে আর জিজ্ঞাসা করছে, তাহলে আরটা কত আসবে, আর তাহলে আমি 2 গুণ হয়ে যাবে, তাহলে কত আসলো, 440, আর একক কত হয়, ওহম। তাহলে এটা আমাদের কি, রোধের মান, এটা আমাদের কি, কারেন্টের মান। তাহলে প্রবাহ মাত্রা আমাদের 0.5 অ্যাম্পিয়ার, এবং রোধ আমাদের কত, 440 ওহম। বুঝা গেল? নেক্সট প্রশ্নে আসা যাক, এবং এটা আমাদের এই টপিকের শেষ প্রশ্ন। জিজ্ঞাসা করছে যে 400 ওহম রোধের একটি বাল্ব, তার মানে আমাদের আর কত দিয়েছে, আর দিয়েছে 400 ওহম। বাল্বকে 220 ভোল্ট বিয়োগ করবে, তার মানে ভি কত, 220 ভোল্ট। বাতিটির তড়িৎ ক্ষমতা কত, তড়িৎ ক্ষমতা বলছে মানে পি জিজ্ঞাসা করছে। তো আমি কি জানি ফর্মুলা, পি ইজ ইকুয়াল টু ভাই, এবার আই তো দেওয়া নেই, তাহলে আমি কি করব, পি ইজ ইকুয়াল টু আই এর জায়গায় কি বসাতে পারি, ভি বাই আর, তার মানে ফর্মুলাটা কি আসে, ফর্মুলাটা আসে ভি স্কোয়ার বাই আর। এবার যার মনে থাকবে সে ডাইরেক্ট মনে রাখবে সবসময়, ঠিক আছে? তাহলে তোমাদের সময়টা বাঁচবে। তাহলে পি আমাকে বার করতে বলছে ভি স্কোয়ার, তার মানে 220 গুণ 220, তাই তো? 220 গুণ 220, ভি স্কোয়ার মানে কি, ভি গুণ ভি, আর ডিভাইডেড কত আছে, 400, তাহলে এখানে কত আসছে, 400, তাই তো? তাহলে আমি যদি এখানে 2 দিয়ে কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে এখানে কত হবে, 200, আর 2 দিয়ে কাটলে এটা কত হবে, 110, আবার 2 দিয়ে কাটলে এটা কত হবে, 100, এটা কাটলে কত হবে, 110। এবার 110 110 মানে কত আসছে, 121 0 0, আর নিচে দুটো শূন্য, তাহলে দুটো শূন্য কেটে গেল, তাহলে কত আসলো, 121। তাহলে আমাদের পি কত আসছে, 121, যেহেতু সবাই এসআই এককে, ওহম ভোল্ট, তাহলে আমাদের পিও কিসে আসবে, এসআই এককে, তাহলে আমাদের এককটা কি হবে, ওয়াট, তাহলে অ্যান্সার কত হবে আমাদের, 121 ওয়াট। তাহলে এটা হয়ে গেল আমাদের ফার্স্ট টপিকের শেষ। এবার সেকেন্ড টপিকে মুভ অন করবো। সেকেন্ড পার্টটা বোঝার জন্য আমরা কিছু ইউনিট আগে রিভাইজ করে নেবো। কি ইউনিট? প্রথম কথা তো হচ্ছে আমাদের তড়িৎ ক্ষমতা। তাহলে এই যে তড়িৎ ক্ষমতা, বা যেটাকে আমরা কি ইলেকট্রিক্যাল পাওয়ার বলে থাকি, তাহলে তাকে আমরা কি কনসিডার করি, তার এককটাকে আমরা ধরি ওয়াট, কি বলি, ওয়াট, তাহলে তাকে আমরা কি, ডাব্লু ধরবো। এবার আমাদের সময়ের ইন জেনারেল একক কি, সময় বা টাইম, তার একক কি, তার একক হচ্ছে আমাদের সেকেন্ডস, বা তাকে আমরা এস ধরি। এইবার যদি আমরা বলি আমাদের তড়িৎ শক্তি, কি বললাম, আমাদের তড়িৎ শক্তি বা তড়িৎ কার্য, ঠিক আছে? শক্তিকে আমরা ই ধরি, কার্যকে আমরা ডাব্লু ধরি, তাহলে তার এককটা কি ধরবো, তাহলে শক্তি বা কার্যের একক আমরা কি জানি, শক্তি বা কার্যের একক আমরা জানি যে জুল অথবা আর্গ। জুল হচ্ছে আমাদের এসআই তে, আর্গ হচ্ছে আমাদের সিজিএস এ। কিন্তু আমি একটা কথা বলছি যে আমি এখন এককটা ধরবো কিলোওয়াট আওয়ার, অথবা আমাদের ওয়াট আওয়ারে, ঠিক আছে? মানে মূলত কি আমাদের ওয়াট আওয়ার, এবার আমরা বড় করে ধরবো বলে আমরা কি কিলো ওয়াট আওয়ার ধরবো। এবং এই যে কিলো ওয়াট আওয়ার, একেই আমরা বিওটি বলবো, বা একেই আমরা ইউনিট বলবো, কি বলবো, ইউনিট বলবো, ঠিক আছে? এইবার এই ব্যাপারগুলো কি হচ্ছে, তাহলে সেটা একটু বুঝে নেওয়া যাক। একটু স্ক্রোল ডাউন করি, বা সাইডে বুঝিয়ে দিই, তাহলেও হবে। আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, কি ফর্মুলা, আমরা পড়েছিলাম যে আমাদের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা কি হয়, 1 সেকেন্ডে কতটা কার্য করছে বা শক্তি করছে, তাহলে ই বাই টি। এইবার তাহলে আমাদের ই এর ফর্মুলা কি আসছে, ই ইন্টু টি। এইবার এই ক্ষেত্রে আমাকে বলো তো, ই মানে কি, ই মানেই হচ্ছে আমাদের তড়িৎ শক্তি, তাহলে শক্তি তো পেলাম। এবার এককটা তাহলে কি আসলো, পি মানে পাওয়ার, তার মানে এককটা কি, ওয়াট। এবার টি মানে কি, আমাদের সময়, তা সময়ের একক আমরা সেকেন্ড রাখতে পারতাম, কিন্তু একটা জিনিস ভাবো যে আমরা এক্ষুনি ক্যালকুলেট করতে যাব যে আমাদের বৈদ্যুতিক বিল কত আসছে। আমরা সারা মাস ধরে পাখা চালিয়েছি, ফ্যান চালিয়েছি, টিভি চালিয়েছি, পাখার ফ্যান এক হয়ে গেল, সরি, যাই হোক, টিভি চালিয়েছি, এসি চালিয়েছি, সমস্ত কিছু এখন আমাকে ক্যালকুলেট করে
আমাকে বিল দিতে হবে। তাহলে তখন কি আমি সেকেন্ডে হিসেব করব? একদমই না। কারণ মাত্র ১ ঘন্টার মধ্যেই ৩৬০০ সেকেন্ড আছে। এরকমভাবে সেকেন্ডে হিসেব করতে গেলে তো বিশাল বড় একটা সংখ্যা আসবে। তাহলে আমি ঘন্টায় হিসেব করব। তাই আমি একটা বড় একক নেব, যেটা হচ্ছে আমাদের ঘন্টা। ঠিক আছে? তাহলে আমি কি করব? ঘন্টা নিলাম। তাহলে এই যে ওয়াট আওয়ার, এই ওয়াট আওয়ারটাও কিন্তু ছোট পড়ে যাবে। তাই আমরা কি করি? তখন কিলো ওয়াট আওয়ার নিই। মানে তার ১০০০ গুণ বড় একটা একক নিই। ঠিক আছে? এইবার এই যে কিলোওয়াট আওয়ার, একেই আমরা বলি ইউনিট বা বিওটি। কি বলি? ইউনিট বলি বা বিওটি বলি। আচ্ছা, এইবার তাহলে আমরা আমাদের অঙ্কে চলে আসবো। যে অঙ্কগুলো আমরা প্রাইমারিলি কি করব? আমরা কমন সেন্স দিয়েই করব, বাদ বাকিটা আমাদের ফর্মুলা থাকবে। তাহলে প্রথম প্রশ্নটা কি আছে দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন আমাকে বলছে যে একটি বাড়িতে ১২টি ৪০ ওয়াটের বাতি আছে। তাহলে কতগুলো বাতি আছে? আমরা লিখি বাতি সংখ্যা। তাহলে আমাদের বাতি সংখ্যা কতগুলো আছে? ১২টি। এরকম ভাবে একবার লিখে করে দেখো, তোমাদের দেখবে কোনোদিন আর আটকাবে না। তারপর বলছে যে ৪০ ওয়াটের বাতি, তাহলে বাতির ক্ষমতা কি? ওয়াট মানে তো আমাদের ক্ষমতা। তাহলে কি হচ্ছে? আমাদের বাতির ক্ষমতা ৪০ ওয়াট। ভালো কথা। তারপর বলছে উম আমাদের পাখা আছে ৫টি। তাহলে আমি কি লিখবো? পাখা সংখ্যা। লিখলাম পাখা সংখ্যা। সেটা কত? সেটা আছে আমাদের ৫টি। আচ্ছা, পাখার ক্ষমতা কত? পাখার ক্ষমতা আমাকে বলছে ৯০ ওয়াট। তাহলে পাখার ক্ষমতা ৯০ ওয়াট। তারপর আর কিছু আছে? বলছে একটি ১০০০ ওয়াটের এসি। তাহলে এসি সংখ্যা কত? এসি একটাই আছে। ঠিক আছে? বেশি বড়লোক না, এসি একটাই। এসির ক্ষমতা কত? এসির ক্ষমতা আমাকে বলছে ১০০০ ওয়াট। ঠিক আছে? তাহলে ১০০০ ওয়াট। তারপর আমাকে বলছে দুটি ৮০ ওয়াটের টিভি। তাহলে টিভি সংখ্যা কত? টিভি সংখ্যা আমার কাছে দুটো। ঠিক আছে? দুটো টিভি লাগবেই, নাহলে বড় বড়ের মধ্যে ঝামেলা বাঁধবে। আর ক্ষমতা কত? টিভির ক্ষমতা হচ্ছে আমাদের ৮০ ওয়াট করে। ঠিক আছে? আচ্ছা, এবার বলছে দৈনিক ৬ ঘন্টা করে চলে, মানে সবাই ৬ ঘন্টা করে চলছে। আনরিয়েলিস্টিক একটা প্রশ্ন, বাট ঠিক আছে। তাহলে আমাদের প্রত্যেকের দৈনিক সময়, দৈনিক সময় কত করে? ৬ ঘন্টা করে। তাহলে এটাও আর লিখলাম না, এটাও কি আমাদের ৬ ঘন্টা করে। বাকি প্রত্যেকেই কি আমাদের ৬ ঘন্টা করেই চলছে। ঠিক আছে? আচ্ছা, বুঝলাম। এবার আমাকে প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্ন আমাকে বলছে যে একদিনে ব্যয়িত ক্ষমতা। কি বলছে? একদিনে ব্যয়িত ক্ষমতা। ব্যয়িত ক্ষমতা কতদিনে? একদিনে। ভালো কথা। তাহলে একদিনে ব্যয়িত ক্ষমতা। এবার এই যে ক্ষমতার কথা বলা হচ্ছে, ক্ষমতার একক কি? ক্ষমতার একক হচ্ছে আমাদের ওয়াট। কি? ওয়াট। তাহলে আমি ওয়াট কোথায় দেখতে পাচ্ছি? এই যে ওয়াট দেখতে পাচ্ছি। তাহলে আমাদের অঙ্ক কি? শুধু এদেরকে নিয়ে। এইবার বাতি কি আমার কাছে একটা আছে? না। কতগুলো আছে? ১২টা। তাহলে আমাকে কি করতে হবে? ১২ গুণ ৪০ ওয়াট, তবে তো আমার বাতির মোট ক্ষমতা আসলো। হ্যাঁ, বুঝলাম। আচ্ছা, তারপর আমাকে কি বলছে? যে পাখা সংখ্যা। তাহলে পাখা কতগুলো আসবে? ৫ গুণ ৯০ ওয়াট। তাহলে আমার ওয়াটই তো আসছে। তারপর আমাকে বলছে এসি। তাহলে এসি একটা আছে এবং তার ক্ষমতা কত? তার ক্ষমতা হচ্ছে ১০০০ ওয়াট। তারপর আমাকে বলছে টিভি সংখ্যা বার করতে। তাহলে কি করতে হবে? ২ গুণ ৮০ ওয়াট। তাহলে এইভাবে কি আমি বার করতে পারলাম মোট ক্ষমতা। তাহলে এবার এটাকে ক্যালকুলেট করলে কত আসবে? 2090 ওয়াট। তাহলে এটা আমি কি পেলাম? এটা আমি পেলাম আমাদের ব্যয়িত ক্ষমতা। ঠিক আছে? এবার আমাদেরকে বলছে একদিনে ব্যয়িত শক্তি। ঠিক আছে, ভালো কথা। এবার তাহলে শক্তি বার করতে হবে। তাহলে ২ নম্বরে আমাকে বলছে ব্যয়িত শক্তি কতদিনে? একদিনে। তাহলে ব্যয়িত শক্তি একদিনের কথা বলা হচ্ছে, তাই তো? এবার শক্তির একক কি বলেছি? শক্তির একক আমি বলছি যে আমাদের ওয়াট আওয়ার। কি বললাম? ওয়াট আওয়ার। তাহলে এবার কাকে কাকে গুণ করতে হবে আমাকে বলো তো? তাহলে কিন্তু আমাকে এখন গুণ করতে হবে এই যে ওয়াট এবং এই যে আওয়ার। তাহলে ওয়াট আওয়ার গুণ করব, তবেই কিন্তু আমার কি আসবে? শক্তি আসবে। তাহলে এইবার আমি কি করব? ব্যয়িত শক্তি তো, তাহলে কি ১২টা বাতি আছে ৪০ ওয়াটের, আর চলে কত? 6 আওয়ার্স করে। আবার আমি টিভি পাখার উপরে আসি। তাহলে ৫টা পাখা আছে, চলে ৯০ ওয়াটের, সরি, ক্ষমতা ৯০ ওয়াটের, আর চলে ৬ ঘন্টা করে। আচ্ছা, তারপর কি আছে? তারপর আছে এসি। তাহলে এসি একটা আছে, ১০০০ ওয়াটের ক্ষমতা, আর ৬ ঘন্টা করে চলে। আচ্ছা, আর কিছু আছে? হ্যাঁ, টিভি আছে। টিভি কত? দুটো আছে, ৮০ ওয়াট তার ক্ষমতা, আর ৬ ঘন্টা করে সে চলে। তাহলে আমি এটা কেন করলাম? কারণ আমি এখন কি পাবো? ওয়াট আওয়ার। ওয়াট আওয়ার। ওয়াট আওয়ার। তাহলে যেই আমি ওয়াট আওয়ার পেয়ে যাচ্ছি, তার মানে কি পাবো? আমি তাহলে শক্তি পাবো। তাহলে আমি যদি এরকম একক দিয়ে মনে রাখি না, আমার কিন্তু তাহলে খুব ইজি হয়ে যাবে। এবার এটা তাকে ক্যালকুলেট করে কি কত পাবো? এটা ক্যালকুলেট করলে পাবো ১২৫৪০ ওয়াট আওয়ার। আমি এখন বসে ক্যালকুলেট করতে বসলে তোমাদেরই সময় নষ্ট হবে। ঠিক আছে? তাই আমি ক্যালকুলেশনগুলো করে রেখেছি। এমনি এগুলো আমি প্রত্যেক বছর নিজের ব্যাচে করাই, তো সব তো করাই রয়েছে। তো ১২৫০০ ওয়াট আওয়ার। এবার এত বড় একটা সংখ্যাকে আমি এরকম ফেলে রাখবো না, আমি তাহলে কি করবো? কিলো ওয়াট আওয়ারে কনভার্ট করে দেবো। এবার কিলো ওয়াট আওয়ারে কনভার্ট করতে গেলে কি করতে হবে? কিলো মানে ১০০০ দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমি কি করবো? ১০০০ দিয়ে ভাগ করবো। তাহলে ১২৫৪০কে যখন ১০০০ দিয়ে ভাগ করবো, তখন ওটা কি কিলো ওয়াট আওয়ারে পরিবর্তন হয়ে গেল।
এইবার তাহলে ভাগটা করলে কত আসলো? 12.54। এবার এই কিলোওয়াট আওয়ারকেই আমরা কি বলে থাকি? বিওটি বলে থাকি। তার মানে আমাদের একদিনের ব্যয়িত শক্তি কত? একদিনের ব্যয়িত শক্তি হচ্ছে আমাদের 12.54 বিওটি বা 12.54 কিলোওয়াট আওয়ার বা 12,540 ওয়াট আওয়ার। বোঝা গেল? এইবার দেখে নিই যে আমাদের তৃতীয় প্রশ্ন কি বলছে। তৃতীয় প্রশ্ন আমাকে বলছিল 30 দিনের মাসে, মানে যে মাসগুলো 30 দিন, যেরকম 30 দিনে তোমার সেপ্টেম্বর, এপ্রিল, জুন আর নভেম্বর, এই 4টে মাস আমাদের 30 দিনের। তাহলে ওই 30 দিনের মাসে মাসিক শক্তি ব্যয় কত, মানে 30 দিনে শক্তি কতটা ব্যয় হয়। তাহলে আমরা এক্ষুনি দেখতেই পেলাম, আমাদের ঐকিক নিয়ম লাগালেই এবার হয়ে যাবে, কমন সেন্স। তাহলে 3 নম্বর আমাকে বলছে 30 দিনে কতটা ব্যয় হবে। তা আমরা দেখতে পেলাম যে একদিনে ব্যয়িত শক্তি সেটা কত? একদিনে ব্যয়িত শক্তি হচ্ছে আমাদের 12.54 বিওটি, তাই তো? তাহলে 30 দিনে কতটা হবে? তাহলে 30 দিনে ব্যয়িত শক্তি হবে 12.54 গুণ 30। তাহলে এত বিওটি আমাদের কি খরচা হবে? তাহলে এটা করলে কত আসছে? 376.2। কত আসছে? 376.2 বিওটি। বোঝা গেল? এইবার আমরা দেখে নেবো আমাদের লাস্ট প্রশ্ন, যেটা আমাদের ফাইনাল স্টেপ হয়। তাহলে লাস্ট প্রশ্ন আমাকে বলছে যে 1 ইউনিটের দাম যদি 5 টাকা হয় তাহলে মোট বিল কত আসবে ওই মাসের। তাহলে আমি এবার কি, মাসের তো আমি কতটা শক্তি ব্যয় করেছি সেটা পেয়েই গেছি। এবার আমাকে শুধু বলছে 1 ইউনিটের দাম যদি 5 টাকা হয় তাহলে আমার কতটা বিল আসবে। তাহলে বিওটি বলা মানেই কি আমাদের ইউনিট বলা। তাহলে আমার খরচা কতটা হয়েছে? 376 ইউনিট খরচা হয়েছে। তাহলে এখন 4 নম্বরে আমি বলবো যে 1 বিওটি বা 1 ইউনিটের মূল্য কত? 5 টাকা বলছে আমাকে, তাই তো? তাহলে আমি খরচা করেছি কত? আমি খরচা করেছি এত। তাহলে আমার খরচা হয়েছে 376.2 বিওটি। তাহলে 376.2 বিওটির মূল্য কত হবে? 5 ইন্টু 376.2 টাকা। ঠিক আছে? তাহলে করলে কত আসছে এটা? এটা তাহলে করলে আসছে 1881 টাকা। তার মানে আমাদের মোট খরচা কত? মোট খরচা 1881 টাকা। প্রসেসটা কি খুব সোজা মনে হলো? কিচ্ছু তাহলে ফর্মুলার কথা মনে রাখতে হবে না, কিচ্ছু তাহলে মাথা কামাতে হবে না। আমি শুধু একক মনে রাখবো, যেটা আমাদের এমনিও রাখতে হবে। তারপর কি আমি বাকি কাজ করে দেবো, ঐকিক নিয়ম, বাদ বাকিটা। এবার তাহলে আমরা সেকেন্ড অঙ্কটা চলে যাই। সেকেন্ড অঙ্কটা আমাকে কি বলছে? একটি বাড়িতে 5টি 40 ওয়াটের বাতি আছে। আমরা একই প্রসেসে করব, তারপর আমি তাড়াতাড়ি করব, ঠিক আছে? এমন না যে সবসময় এত ধীরে ধীরে করবো। প্রথমে হচ্ছে 5টি 40 ওয়াটের বাতি, তাহলে আমি লিখবো যে বাতি সংখ্যা কতটি? বাতি সংখ্যা হচ্ছে আমাদের কাছে 5টি। আচ্ছা, বাতির ক্ষমতা কত বলেছে? বাতির ক্ষমতা আমাকে বলছে 40 ওয়াট। ঠিক আছে? তারপর বলছে 5টি 70 ওয়াটের পাখা, তাহলে আমাকে এখন কি বলছে? যে পাখা সংখ্যা সেটা কত? সেটা হচ্ছে আমাদের আহ এটাও 5টা, তাহলে এটাও 5টি। আর পাখার ক্ষমতা কত? পাখার ক্ষমতা আমাকে বলছে 70 ওয়াট। ভালো কথা। তারপর বলছে টিভি একটা, তাহলে টিভি সংখ্যা কত? টিভি সংখ্যা একটা, এদের বাড়িতে পাক্কা ঝামেলা লাগে। তাহলে টিভি সংখ্যা একটা। আর টিভির ক্ষমতা কত? টিভির ক্ষমতা হচ্ছে 90 ওয়াট করে। যথাক্রমে 6 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টা করে চলে। তার মানে এর ব্যয়িত সময় কত এক এক দিনে? তাহলে এর ব্যয়িত সময় এক এক দিনে কত? 6 ঘন্টা। এর ব্যয়িত সময় কত? 4 ঘন্টা। আর এর ব্যয়িত সময় কত? 3 ঘন্টা করে। তাহলে এটা একটু রিয়েলিস্টিক লাগছে, ঠিক আছে? টিভি কম চলে, নাহলে মা বকা দেবে। আচ্ছা, তারপর আমাকে প্রথমটা জিজ্ঞাসা করছে। প্রথমে আমাকে কি বলছে? যে একদিনে ব্যয়িত ক্ষমতা কত। তাহলে আমি যদি ব্যয়িত ক্ষমতা বার করতে চাই তাহলে সেই ব্যয়িত ক্ষমতাটা কত হবে? আমাকে বলছে যে 5টা বাতি আছে আর আমার ব্যয়িত ক্ষমতা 40 ওয়াটের, ঠিক আছে, একটা বাতির। তাহলে আমি কি বলতে পারি? যে 5 ইন্টু 40 ওয়াট। কেন আমি শুধু এই অবধি গুণ করে ছেড়ে দিলাম? কারণ আমাকে এখন কি বার করতে বলছে? ক্ষমতা বার করতে বলছে। তার মানে আমার উত্তরটা কিসে আসবে? ওয়াটে আসবে। তাহলে আমি শুধু ওয়াটটুকুকে গুণ করলেই তো হবে। তাহলে আমি শুধু এই জিনিসগুলোকে নিয়ে খেলবো, ঠিক আছে? এবার তারপর আমাকে কি বলছে? তারপর আমাকে বলছে যে কালিটা শিখছি, এটা করে নি। হুম। তারপর আমাকে বলছে যে পাখা রয়েছে 5টা আর এক একটা 70 ওয়াট করে। তাহলে আমি কি করবো? 5 ইন্টু 70 ওয়াট। বোঝা গেল? তারপর আমাকে বলছে টিভি, তাহলে টিভি কতগুলো? একটা আছে আর 90 ওয়াটের, তাহলে কত হবে? 90 ওয়াট। অ্যান্সার আসছে 640 ওয়াট। তাহলে এটার অ্যান্সার কত আসলো? 640 ওয়াট। এবার দ্বিতীয় কোশ্চেন কি করছে? দ্বিতীয় কোশ্চেন আমাকে করছে যে একদিনে ব্যয়িত শক্তি কত। তাহলে এবার আমাকে বলছে ব্যয়িত শক্তি বার করতে, তাই তো? তাহলে ব্যয়িত শক্তি কত একদিনে। এইবার আমার শক্তির একক কি? শক্তির একক হচ্ছে আমাদের ওয়াট আওয়ার। তাহলে এটা কি হবে? ওয়াট আওয়ার। তাহলে কি করতে হবে? ওয়াট এবং আওয়ার গুণ করতে হবে। তাহলে করা যাক। তাহলে এবার আমি কি করব? এবার আমি তাহলে গুণটা করব। তাহলে আমি কি করব? 5টা বাতি ছিল, তাহলে 5 ইন্টু আমাদের বাতির ক্ষমতা ওয়াট, তাহলে 40 ওয়াট।
এবং ব্যয়িত সময় কত 6 আওয়ার। কেন আমি সব কটাকে গুণ করলাম? কারণ আমার এখন ওয়াট আওয়ার লাগবে, তাহলে এই যে ওয়াট এবং আওয়ার, তার মানে আমি ঠিক পথে হাঁটছি। আচ্ছা, বোঝা গেল। তারপর যোগ, তারপর আমাকে বলছে পাখার জন্য, তাহলে 5টা পাখা আছে, 70 ওয়াট করে এক একটা, এবং সে 4 ঘন্টা করে চলেছে, তাহলে কি করব 4 আওয়ার্স। তারপর আমাকে বলছে টিভি একটা, ক্ষমতা 90 ওয়াট, এবং তার ব্যয়িত সময় কত 3 আওয়ার্স। ঠিক আছে, তাহলে এটা যোগ করলে কত আসছে 2870 ওয়াট আওয়ার। কিন্তু আমরা কি ওয়াট আওয়ারে রাখবো না, আমরা কি করব কিলো ওয়াট আওয়ারে নিয়ে যাবো। তাহলে 2870 ডিভাইডেড বাই কি করব 1000 দিয়ে ভাগ করব, তাহলে কি চলে যাবে, ওটা কিলো ওয়াট আওয়ারে চলে যাবে। তার মানে কত হচ্ছে 2.87 কিলো ওয়াট আওয়ার বা বিওটি। ঠিক আছে, তার মানে আমাদের কি এক এক দিনের ব্যয়িত তড়িৎ শক্তি কত 2.87 বিওটি। এবার আমাকে কি বার করতে হবে তাহলে, আমাকে বার করতে হবে তাহলে 1 গেল 2 গেল, এবার 3 নম্বর বলছে সেপ্টেম্বর মাসে ওই বাড়ির মাসিক ব্যয় কত। সেপ্টেম্বর মাস মানে কত 30 দিন, তাহলে আমি 30 দিনের বার করব। তাহলে আমার 3 নম্বরে কি বার করতে হবে, 3 নম্বরে বার করতে হবে 30 দিনে কত খরচা হয়েছে। তাহলে আমি লিখবো যে একদিনে আমার ব্যয়িত শক্তি সেটা কত, একদিনে ব্যয়িত শক্তি সেটা 2.87 বিওটি। তাহলে আমার 30 দিনে কত ব্যয়িত শক্তি হবে, তাহলে 30 দিনে ব্যয়িত শক্তি হবে আমার 30 × 2.87 এত বিওটি। তাহলে সেটাই হবে আমার সেপ্টেম্বর মাসের হিসেব। তাহলে 30 দিয়ে যদি আমি 2.87 কে গুণ করি, তাহলে আমার ক্যালকুলেশনটা আসে 86.1 বিওটি। ঠিক আছে, তাহলে 86.1 বিওটি। তাহলে এটা কি আমাদের 30 দিনের, অর্থাৎ সেপ্টেম্বর মাসেরটা বেরিয়ে গেল। এবার আমাকে বলছে যে 1 বিওটির দাম 5 টাকা হলে বৈদ্যুতিক বিল কত হবে। তাহলে ইউনিটের মূল্য এক ইউনিটের মূল্য আমার কাছে 5 টাকা, তাই তো। তাহলে আমি খরচা করেছি কত 86.1, তাহলে 86.1 ইউনিটের মূল্য কত হবে 5 × 86.1। তাহলে সেটা করলে কত আসছে, সেটা করলে আসছে আমাদের 430.5 টাকা। তার মানে এত টাকা কিন্তু আমার তাহলে সেপ্টেম্বর মাসের খরচা আসবে। বোঝা গেল, এতটাই সিম্পল। এবার আমরা থার্ড কোশ্চেনে চলে যাবো। থার্ড কোশ্চেনটা আমাকে কি বলছে, 13 নম্বর কোশ্চেন, বাট এই টপিকের থার্ড কোশ্চেন তো। এবার একটি বাড়িতে 2টি 60 ওয়াটের বাতি আছে। এবার তাড়াতাড়ি করবো, যারা স্টেপ বাই স্টেপ করতে যাও স্টেপ বাই স্টেপ করবে, কোনো ভুল হওয়ার চান্সেস থাকবে না, কিন্তু যারা একটু ভালো করে পারো তারা এবার তাহলে আমরা স্টেপ জাম্প করবো। বলছে একটি বাড়িতে 2টি 60 ওয়াটের বাতি আছে, ঠিক আছে, দুটি পাখা রয়েছে, বাতি আর পাখাগুলো 5 ঘন্টা করে চলছে, সব 5 ঘন্টা করেই চলে প্রত্যেকদিন। ইউনিটের দাম 4 টাকা, তাহলে এক মাসে মোট খরচা কত হবে। তাহলে আমি কি করব, আমি বের করব আমাদের ব্যয়িত তড়িৎ শক্তি। কি করব, আমি বার করব ব্যয়িত তড়িৎ শক্তি কত দিনের, একদিনের, একবারে বার করব। এবার তড়িৎ শক্তি মানে কি কিলো ওয়াট আওয়ার, ঠিক আছে, তড়িৎ শক্তি মানে কি কিলো ওয়াট আওয়ার। তাহলে আগে আমি ওয়াট আওয়ার বার করব। তাহলে ওয়াট আওয়ার বার করতে গেলে কত করতে হবে, 2 × 60, এবং সে 5 ঘন্টা করে চলছে, তাহলে কি × 5। তাহলে এটা কার জন্য বেরোলো, এটা আমাদের বাতির জন্য বেরোলো। ঠিক আছে, ওয়াটকেও গুণ করেছি 60, আবার আমার আওয়ারটাকেও গুণ করেছি 5। এবার গেল বাতির জন্য, এবার পাখার জন্য। তাহলে এই যে দুটো পাখা আমাদের 80 ওয়াটের এবং 5 ঘন্টা করে চলে। তাহলে এটা কি আসলো, এটা আসলো আমাদের ওয়াট আওয়ার, কিন্তু আমাকে তো কিলো ওয়াট আওয়ার বার করতে হবে। তাহলে কি করতে হবে, এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়ান স্টেপ প্রসেস, যখন আমরা কি স্টেপ জাম্প করব। ঠিক আছে, তাহলে এটা করলে কত আসে, করলে আসছে আমাদের 1400 ডিভাইডেড বাই 1000। তার মানে কত আসছে, এদিক দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, 14/10, তার মানে 1.4, তার মানে 1.4 বিওটি। তাহলে এটা কত, এটা হচ্ছে আমাদের একদিনের জন্য, তাই তো। বলছে প্রতি ইউনিটের দাম 4 টাকা হলে এক মাসে, এবার এক মাস বলেছে তাহলে আমরা 30 দিনের মাস কনসিডার করবো। যদি কিছু না বলে তাহলে আমরা 30 দিনই ধরি। তাহলে আমি কি করবো, আগে 30 দিনের ব্যয়িত শক্তি বার করে নেবো। তাহলে 30 দিনের ব্যয়িত শক্তি কত সেটা আগে বার করি। তাহলে 30 দিনের ব্যয়িত তড়িৎ শক্তি সেটা কত হবে, তাহলে একদিনে হচ্ছে 1.4, আর 30 দিনে তাহলে কত হবে 30 × 1.4। তাহলে এটা করলে কত আসে, করলে আসে তাহলে আমাদের 42। তাহলে 42 বিওটি কি আমাদের পুরো মাসের ব্যয়িত তড়িৎ শক্তি। এইবার আমি তাহলে বার করবো। তাহলে আমাকে বলছে ইউনিটের দাম 4 টাকা, তার মানেটা কি, তার মানে হচ্ছে 1 বিওটির দাম 4 টাকা। তাহলে এখন কি বলবো, যে এখন এক ইউনিটের দাম, এক ইউনিটের মূল্য কত 4 টাকা, তাই তো। তাহলে আমাকে বার করতে হবে কতর জন্য, 42 বিওটির জন্য। তাহলে আমি কি করবো, 42 ইউনিটের মূল্য, বিওটি মানে ইউনিট, তাহলে কত হবে 4 × 42 টাকা। তাহলে আমাদের উত্তরটা কত আসছে, উত্তরটা তাহলে আমাদের আসছে 166 টাকা। ঠিক আছে, তাহলে উত্তর আসলো আমাদের 166 টাকা। তাহলে মাধ্যমিকে যারা ভালো স্টুডেন্ট, যারা মনে করছো যে এই প্রশ্নগুলো এত ভেঙে ভেঙে করার দরকার নেই, তারা কিন্তু এই কটা স্টেপের মধ্যে দিয়েই পুরো অঙ্কটা নামাতে পারবে। বোঝা গেল। আচ্ছা, এবার পরের প্রশ্ন দেখা যাক। নেক্সট প্রশ্ন আমাকে বলছে যে একটি বাড়িতে 10টি 40 ওয়াটের বাতি আছে, 5টা 80 ওয়াটের বাতি আছে।
না পাখা আছে, আর একটা 80 ওয়াটের টিভি রয়েছে, যেটা দৈনিক কি 6 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টা করে চলে। ঠিক আছে, এবার বলছে 1 ইউনিটের দাম হচ্ছে আমার কাছে 5 টাকা। তাহলে আমাদের এপ্রিল মাসের বৈদ্যুতিক বিল কত? তো এপ্রিল মাস মানে কি 30 দিন, তাহলে আমার সবকিছু 30 দিনই হয়ে যাচ্ছে, একটা জানুয়ারি মাস করে দিলে হতো, তাহলে 31 দিয়ে গুণ করতে হতো, আর কিচ্ছু চেঞ্জ হবে না। যদি জানুয়ারি বলে তাহলে তোমরা 31 দিন ধরবে, তাহলে 31 দিনের হিসেব করবে। আর যদি এপ্রিল মাস দেয় তাহলে 30 দিনের হিসেব করবে। ফেব্রুয়ারি মাস দিলে যদি নন লিপ ইয়ার হয় তাহলে কি করবো আমরা, 28 দিন দিয়ে গুণ করবো। আর যদি আমাকে বলে যে লিপ ইয়ার দিয়ে দিল কোনো একটা, যেমন 2024 দিয়ে দিল, 29 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আশা করি এগুলো আইসিডি স্কুলে শেখা, এগুলো পারো। এবার তাহলে আমি কি করব, আমি তাহলে একদিনের ব্যয়িত তড়িৎ শক্তি বার করব। তাহলে একদিনের ব্যয়িত তড়িৎ শক্তি, কেউ চাইলে একবারে এই লাইনটাও করে দিতে পারো যে একবারে 31 দিয়ে গুণ করে দিল বা 30 দিয়ে গুণ করে দিল। তাহলে একদিনের ব্যয়িত তড়িৎ শক্তি কত হবে, তাহলে তাহলে আমি ডিভাইড করে দেবো। এককটা কি আসবে আমাদের, কিলো ওয়াট আওয়ার। তাহলে আগে তো ওয়াট আওয়ার বার করবো, তাহলে কি 10টা 40 ওয়াট, তাহলে কি 10 গুণ 40, তাহলে আমার শুধু ওয়াট আসলো, কিন্তু এবার তাহলে আওয়ার গুণ কত হবে, তাহলে কি সেটা আমাদের 6 আওয়ার করে চলছে। 10টা বাতি 40 ওয়াটের ছিল, সেটা আমাদের কিন্তু 6 ঘন্টা করে চলছিল। ঠিক আছে, এবার আমাদের 5টা পাখা 80 ওয়াটের, সেটা কিন্তু আমাদের 4 ঘন্টা করে চলে। তাহলে কি করতে হবে, এটা তাহলে গেল আমাদের বাতির জন্য। এবার পাখার জন্য, পাখা তাহলে কি 5টা আছে 80 ওয়াটের আর 4 ঘন্টা করে চলে, তাহলে পাখার হয়ে গেল। এবার তাহলে টিভি, টিভি আমাদের একটা 80 ওয়াটের, তাহলে 1 গুণ 80 ওয়াট হলো, এবার আওয়ার আনতে হবে, তাহলে সেটা 3 ঘন্টা অবধি চলে, তাহলে কি করবো 3 দিয়ে গুণ করে দেবো। বোঝা গেল? এবার তাহলে এটা কিসে আসলো আমাদের, এটা তো সংখ্যা কতগুলো আছে, এটা ওয়াট এটা আওয়ার, তাহলে ওয়াট আওয়ার আসছে না এগুলো, তাহলে আমাকে কিলো ওয়াট আওয়ার করতে গেলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি কিন্তু 1000 দিয়ে ভাগ করবো, ক্যালকুলেট করলে আসছে 4.24 কিলো ওয়াট আওয়ার, মানে কি বিওটি। তার মানে একদিনের তড়িৎ শক্তি কত হচ্ছে 4.24 বিওটি। তাহলে আমাকে বলছে এপ্রিল মাস, তাহলে 30 দিনেরটা বার করতে হবে। তাহলে 30 দিনের ব্যয়িত তড়িৎ শক্তি কত আসবে, তাহলে 30 দিনের ব্যয়িত তড়িৎ শক্তি, সেটা তাহলে 30 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে 30 × 4.24 এত বিওটি। তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করতে যাই তাহলে আমার আসে তখন 127.2 বিওটি। তাহলে আমার সারা মাসে কতটা তড়িৎ শক্তি ব্যয় হয়েছে, 127.2 বিওটি। এবার তাহলে আমি যদি এখন আমার খরচা ক্যালকুলেট করি, তাহলে আমি বলবো যে 1 ইউনিটের দাম 5 টাকা। তাহলে আমি কি বলবো যে এক ইউনিটের মূল্য, 1 ইউনিটের মূল্য আমার কাছে 5 টাকা, কিন্তু আমার খরচা করেছি কত 127.2 ইউনিট। তাহলে 127.2 ইউনিটের মূল্য তাহলে হবে 5 × 127.2 টাকা। তাহলে এটা যদি আমি এখন ক্যালকুলেট করি তাহলে আসবে আমার 636 টাকা। ঠিক আছে, তাহলে এটাই কি আমার সারা মাসের বৈদ্যুতিক বিল। তাহলে এপ্রিল মাসের বৈদ্যুতিক বিল কত বেরোলো, 636 টাকা বেরোলো। তাহলে আমাকে লাস্ট কোয়েশ্চেন যেটা এই টপিকে আছে সেটা দেখে নেওয়া যাক। 440 ওহম রোধ বলছে, তার মানে কি আমাকে আর দিয়েছে 440 ওহম, ভালো কথা। তাহলে বলছে বাতিটিকে 220 ভোল্ট মেইনস লাইনে যুক্ত করেছি, তার মানে কি ভি দিয়েছে 220 ভোল্ট, এটাও বুঝলাম। তা বলছে 10 ঘন্টার জন্য যুক্ত করেছি, তার মানে কি আমাকে টাইমটা বলে দিয়েছে 10 আওয়ার্স, তাহলে এটাও বুঝলাম। তারপর বলছে বাতিটির মধ্যে দিয়ে ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ বিওটি এককে নির্ণয় করো। তার মানে আমাকে কি বার করতে বলছে, তড়িৎ শক্তি বার করতে বলছে, তাই তো। তাহলে তড়িৎ শক্তি বা ই, তার ফর্মুলাটা কি হয়, আমি জানি যে আমার ই এর ফর্মুলা হচ্ছে পি ইন্টু টি। ঠিক আছে, আমাদের তড়িৎ শক্তি ই, তার ফর্মুলা হচ্ছে পি ইন্টু টি। এবার এই পি মানে কি, পি মানে হচ্ছে ক্ষমতা, তাহলে আগে তো আমাকে ক্ষমতা বার করতে হবে। তাহলে ক্ষমতার ফর্মুলা কি, ক্ষমতার ফর্মুলা হচ্ছে ভি আই, কিন্তু ভি এবং আইটা কি এখানে আছে, নেই। তাহলে আই এর জায়গায় আমি কি বসাতে পারি, ভি বাই আর। তাহলে আমার ক্যালকুলেট করলে কত হয়, ভি স্কোয়ার বাই আর, অথবা কেউ চাইলে এটাকে ডিরেক্টলি মনে রাখো যে পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। কেন, কারণ এই মানগুলো আমাকে দেওয়া আছে। তাহলে ভি স্কোয়ার মানে কি, ভি কে দুবার গুণ করবো, তার মানে কত 220 গুণ 220, এবং আর মানে কত, আর মানে রয়েছে 440। তাহলে আমি যদি এখন কাটাকাটি করি তাহলে একটা শূন্য একটা শূন্য কাটা গেল, 22 দিয়ে 44কে কাটলে 2, 2 দিয়ে 210কে কাটলে কত হবে 110। তার মানে অ্যান্সারটা কত আসছে 110 ওয়াট। তার মানে আমাদের পি কত পেলাম, পি পেয়ে গেলাম 110 ওয়াট, তাই তো। তাহলে আমি এখানে পি এর জায়গায় কত বসাবো, 110 ওয়াট গুণ টি মানে কত, টি মানে হচ্ছে আমাদের 10 ঘন্টা, তাহলে 10 আওয়ার্স। তার মানে কত আসছে, এটা আমাদের 1100 ওয়াট আওয়ার। কিন্তু ওয়াট আওয়ার করলে কি আমার বিওটি আসবে না, কি করতে হবে কিলো ওয়াট আওয়ার। তাহলে কিলো ওয়াট আওয়ার করতে গেলে কত করতে হয় আমাকে, 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে কি করবো, 1000 দিয়ে ভাগ করবো, তাহলে 1000 দিয়ে ভাগ করলে কত আসবে 1.1। আর এই কিলো ওয়াট আওয়ার মানে কি বিওটি, তার মানে অ্যান্সারটা কত আসছে, অ্যান্সারটা কিন্তু তাহলে আসছে আমার 1.1 বিওটি। তাহলে নির্ণেয় সরি ব্যয়িত তড়িৎ শক্তি সেটা কি 1.1 বিওটি। তাহলে হয়ে গেল আমাদের এই টপিকের পুরো প্রশ্ন।
কোনোটা কঠিন লাগলো? আশা করি লাগেনি। যদি লাগে তাহলে সেই জায়গাটা আরেকবার গিয়ে দেখো এবং নিজের থেকে একবার সলভ করার চেষ্টা করো, যাতে তোমার নিজের ব্রেন সেটাকে বুঝতে শেখে। তো এবার আমরা কিছু লেভেল আপ কোশ্চেন করবো, চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন আমাকে বলছে 220 ভোল্ট 60 ওয়াট এবং 120 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতি দুটির রোধের অনুপাত নির্ণয় করো। তাহলে প্রথমে এর জন্য রোধ বার করব, তারপর এর জন্য রোধ বার করব, তারপর তাদের অনুপাত বার করে দেবো। তাহলে ধরি এটার রোধ হচ্ছে আমাদের R1 এবং এর রোধ হচ্ছে R2। তাহলে R1 R2 বার করবো। তাহলে R1 কি করে বেরোবে আমাদের? ভি স্কোয়ার বাই পি ফর্মুলা ব্যবহার করে। কেন? কারণ আমরা জানি যে আমাদের পি ইজ ইকুয়াল টু কি, ভি স্কোয়ার বাই আর। এই ফর্মুলাটা আমরা জানি তো, পি ইজ ইকুয়াল টু ভাই থেকে আসে। তাহলে আমাকে যদি এখন আর বার করতে হয় তাহলে কি উল্টে যাবে না, এরকম ভি স্কোয়ার বাই পি, পিটা এদিকে ভাগে চলে আসলো আর আরটা এদিকে গুণে চলে গেল। বোঝা গেল? তাহলে আমি কিন্তু তাই জন্য আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি ব্যবহার করলাম। তাহলে ভি স্কোয়ার বাই পি করলে কত হবে এটা? তাহলে 220 এর স্কোয়ার ডিভাইডেড বাই কত, পি মানে আমাদের 60। আচ্ছা, এবং R2 মানে কত হবে? R2 মানে ভি স্কোয়ার বাই পি। তাহলে ভি স্কোয়ার মানে কত? 110 এর স্কোয়ার ডিভাইডেড বাই কত আমাদের 60। তাহলে আমি এখান থেকেই ডিরেক্টলি এখন ভাগটা করে দিই। তাহলে আমি এখন কি করব? অনুপাত চেয়েছে তো, তার মানে R1 ভাগ R2 চেয়েছে, তাহলে R1 ভাগ R2 করে দিলাম। তাহলে R1 মানে কত? R1 মানে হচ্ছে 220 স্কোয়ার, মানে 220 গুণ 220 ডিভাইডেড বাই কত, 60। এবং R2 মানে কত? 110 এর স্কোয়ার, তার মানে 110 গুণ 110 ডিভাইডেড বাই 60। এটাও ভাগে আছে, এটাও ভাগে আছে, তাহলে যেহেতু দুটো একই প্রপোর্শনে আছে তাই তাদেরকে কেটে দিলাম আমি। ঠিক আছে, এবার এই একটা শূন্য কাটা গেল, এই একটা শূন্য কাটা গেল। 11 দিয়ে কাটলে 2, 11 দিয়ে কাটলে 2, তার মানে উপরে পড়ে থাকছে 4, নিচে পড়ে থাকছে 1। তার মানে নির্ণেয় অনুপাতটা কত? R1 is to R2 is equal to 4:1। তাহলে আমার নির্ণেয় রোধের অনুপাত কত? 4:1। মিলল? নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। নেক্সট কোয়েশ্চেন আমাকে বলছে যে নিম্নলিখিত বর্তনীর তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করো। তাহলে আমাকে আগে বুঝতে হবে যে এই বর্তনীটাতে কি হচ্ছে। এটা এরকম একটা বর্তনী রয়েছে, তারপর গিয়ে এরকম একটা রোধ আসলো, আবার নিচে কি আর একটা রোধ রয়েছে। ঠিক আছে, যদি কনসেপচুয়াল মানে ক্ল্যারিটি না থাকে তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন ভুল হলেও হতে পারে। ঠিক আছে, এই কোশ্চেনটা যদিও একদম সাদামাটা মনে হচ্ছে। তাহলে ই ইজ ইকুয়াল টু কত বলেছে? 10 ভোল্ট দিয়েছে আর অভ্যন্তরীণ রোধ দিয়েছে কত? 1 ওহম। ঠিক আছে, এইটা বলছে আমার কাছে 3 ওহম, এদিকে আমার আছে 2 ওহম, এদিকে আছে 2 ওহম। এবার একটা কথা ভালো করে বোঝো যে আমাদের সবসময় ব্যাটারির উচ্চ বিভব থেকে কারেন্ট বেরোবে। তাহলে কারেন্ট এখান থেকে বেরোলো বেরোলো, এখানে এসে জাংশন তৈরি হলো। তাহলে জাংশন থেকে এদিকেও আমার কারেন্ট যেতে পারে, এদিকেও কারেন্ট যেতে পারে। তাহলে যদি এখান থেকে 100 অ্যাম্পিয়ার কারেন্টও ঢুকে যায় তাহলে কি হবে? ভাগ ভাগ হয়ে যাবে। তাহলে কি আলাদা আলাদা হয়ে গেল। তাহলে যেই এখানে আর এখানে কারেন্ট আলাদা, তার মানে এই যে 2 ওহম আর 2 ওহম, দুটো 2 ওহম পরস্পর কিসে আছে? আমাদের সমান্তরালে আছে, কারণ সমান্তরালেই আমাদের আই ডিফারেন্ট হয়। তার মানে এই দুটো রোধ কি আমাদের সমান্তরালে আছে। তাহলে এদের দুজনকে দেখতে বিদঘুটে লাগছে, তাহলে আগে ওদের দুজনকে হাঁটিয়ে দিই। তাহলে এদিকে তো 3 ওহম পড়ে রয়েছে, এদিককার রোধটা কি হচ্ছে? দুটো 2 ওহম রয়েছে সমান্তরালে, একই রকম মান, তাহলে কি হয়? 2/2 1 ওহম। ঠিক আছে, আর নিচে পড়ে রয়েছে কি, নিচে বাকি যেরকম ব্যাটারি পড়ে রয়েছে, ব্যাটারি কত আমাদের? ইজ ইকুয়াল টু 10 ভোল্ট। ঠিক আছে, 10 ভোল্ট। তাহলে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিই, নিয়ে তাহলে আমার এখানে কি আসছে? এবার এদিকে আসছে 3 ওহম আর এদিকে কি আসছে? 1 ওহম। ঠিক আছে, আর নিচে কত আসছে এদিক দিয়ে? 10 ভোল্ট। এবং আর কত দিয়েছে? 1 ওহম। তার মানে আমার এখান থেকে আর ইকুইভ্যালেন্ট কত? এবার এই 3 আর 4 তো আমার কিসে আছে? এই দুজন তাহলে এখন শ্রেণীতে রয়েছে, কারণ এদের মধ্যে দিয়ে একই কারেন্ট যাচ্ছে। তাহলে আর ইকুইভ্যালেন্ট কি? ওদের দুজনের জায়গায় আমি ডিরেক্ট যোগ করে দেবো। শ্রেণী সমবায় হলে কি হয়? ডিরেক্টলি যোগ করতে হয়। তাহলে 3 আর 1 যোগ করলে 4। তাহলে এখানে পড়ে রইলো বাকি সব। তাহলে এদিকে কি বলছে? 10 ভোল্ট, আর ছোট হাতের আর আমাকে বলছে 1 ওহম। এবার আমাকে বলছে প্রবাহ মাত্রা বার করতে। প্রবাহ মাত্রা মানে আমি জানি যে ই ডিভাইডেড বাই মোট রোধ। তার মানে ই কত? ই বলছে আমাকে 10, এবং আর মানে কত? 4, আর ছোট হাতের আর মানে কত? 1। তার মানে 10/5, তার মানে কত? 2, এবং এককটা কি হবে? অ্যাম্পিয়ার। তাহলে নির্ণয় উত্তর কি হলো? আমাকে 2 অ্যাম্পিয়ার। বোঝা গেল? কেউ কি এই পার্টটা বুঝতে অসুবিধা ফিল করছো যে এখানে 2 ওহম 2 ওহম থেকে আমি 1 ওহম কি করে লিখলাম? কারণ এই যে এখানে 2 ওহম রয়েছে, দুটোরই মান সমান না? আর যখন দুজনের মান সমান আছে, রয়েছে কজন? দুজন, দুজনেরই মান সমান, তাহলে আমি কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, যদি 3 জন থাকতো তাহলে কি 3 দিয়ে ভাগ করতাম, 4 জন থাকলে 4 দিয়ে ভাগ করতাম। যখনই মান সমান হয় দুটো রোধের, তখন যতগুলো রয়েছে সেই সংখ্যাটা দিয়ে আমি তাদেরকে ভাগ করে দিই সমান্তরালের ক্ষেত্রে। তাহলে দুটো রোধ রয়েছে 2 ওহম 2 ওহম করে, তাহলে 2 দিয়ে ভাগ করবো। তাহলে 2 ওহমকে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 1 ওহম চলে আসবে। এই শর্টকাটটা আমি আমার আগের যে সেশনটা ছিল সেই সেশনে শিখিয়েছি। যখন n সংখ্যক একই মান থাকে তখন শ্রেণী সমবায় n r হয়ে যায় তুল্য রোধ, এবং সমান্তরাল সমবায় r বাই n হয়ে যায় তুল্য রোধ। বোঝা গেল? এবার পরের প্রশ্নে চলে আসি।
পরের প্রশ্ন আমাকে বলছে দুটি সমান মানের রোধের শ্রেণী সমবায়ের তুল্যরোধ অপেক্ষা সমান্তরাল সমবায়ের তুল্যরোধ 3 কম। তার মানে শ্রেণী সমবায়ের তুল্যরোধকে আমরা RS ধরতে পারি, তার থেকে সমান্তরাল সমবায়ের তুল্যরোধ 3 কম, তার মানে RS থেকে যদি আমি RP বিয়োগ করি তাহলে নিশ্চয়ই আমি 3 পাবো। এবার বলছে দুটো সমান মানের রোধ, তাহলে দুটো সমান মানের রোধ ধরি, যে দুটো রোধ ধরি রোধের মান R, ঠিক আছে। তাহলে আমাদের RS কত হবে? RS হচ্ছে আমাদের শ্রেণী সমবায়, তাহলে R যোগ R হবে মানে কত? 2R হয়ে যাবে। কিন্তু আমাদের RP মানে সমান্তরাল সমবায়ের তুল্যরোধ, তাহলে সেটা কি হয়? দুজনের গুণফল, তাহলে R গুণ R ডিভাইডেড বাই দুজনের যোগফল, তাহলে কি হবে? R+1। তার মানে ওপরে পড়ে থাকছে কত? R স্কোয়ার, আর নিচে পড়ে থাকছে 2R, তাহলে কাটাকাটি হলে কত হবে? R ডিভাইডেড বাই 2। বোঝা গেল? এমনি আমি বলেছিলাম যে যখন আমাদের সমান মান থাকবে তখন আমাদের শ্রেণী সমবায় কি হয়? তত দিয়ে গুণ হয়ে যায়, মানে NR হয়ে যায়। তাহলে এখানে n মানে কত? দুটো, তাহলে n ইজ ইকুয়াল টু 2, তাহলে কত হবে? 2R। তাহলে আমি এখানটা কত লিখবো? 2R। এবং RP মানে কি? আমাদের সমান্তরাল সমবায়ের তুল্যরোধ, তাহলে সেটা কি হয়? R ভাগ n। তাহলে R ধরেছিলাম, আর n মানে কত? 2, তাহলে কত হয়ে যাবে? এমনিও R ভাগ 2। তাহলে এরকম ভাবে আমি ডিরেক্টলি করতে পারি, অথবা আমি এখানে করে দেখবো যে আমার R ভাগ 2 আসছে, ইজ ইকুয়াল টু কত? তাহলে 3। তাহলে এবার শুধু সলভ করবো, তাহলে উত্তর পেয়ে যাবে। তাহলে আমার এখান থেকে 2 লসাগু, তাহলে এটা কত হলো? 4R মাইনাস R ইজ ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে কত আসছে? 4R মাইনাস R, তার মানে 3R ইজ ইকুয়াল টু 3 এদিক দিয়ে গুণে গেলে 6, তার মানে R কত আসছে? R তাহলে আসছে 2 ওহম। তাহলে আমাদের নির্ণেয় রোধের মান কত? 2 ওহম। তাহলে লাস্টে কিন্তু এরকম বাক্যে লিখে দেবে অতএব নির্ণেয় রোধের মান 2 ওহম। বোঝা গেল? নেক্সট প্রশ্নে আসা যাক। নেক্সট প্রশ্ন আমাকে বলছে আর রোধ বিশিষ্ট একটি তারকে গলিয়ে নতুন একটি তার তৈরি করা হলো যার দৈর্ঘ্য পূর্ববর্তী দৈর্ঘ্যের অর্ধেক। আচ্ছা, একটা কথা বলো, যে আমার কাছে একটা তার ছিল, এবার এই তারটাকে আমি গলিয়ে অর্ধেক করেছি, ঠিক আছে। কিন্তু অর্ধেক যদি করি তাহলে কি ওটা সরু হয়ে যাবে নাকি মোটা হয়ে যাবে? তাহলে নিশ্চয়ই মোটা হয়ে যাবে না। কেন? কারণ আমাদের আয়তন ধ্রুবক থাকতে হয়। আগে লম্বা ছিল, এখন লম্বার জায়গায় আমি ওটাকে অর্ধেক করে দিয়েছি সাইজে, তাহলে নিশ্চয়ই তার ক্ষেত্রফলটা বেড়ে যাবে তো। তাহলে যেই আমি দৈর্ঘ্যটা কি ছিল, এল এর জায়গায় L/2 করেছি, মানে কত গুণ করেছি? তাহলে আমি হাফ গুণ করেছি। মানে আমাদের সেই ফর্মুলায় এন কত? এনটা তাহলে আমাদের হাফ। তাহলে আমাকে জিজ্ঞাসা করছে যে আগে যদি রোধ আর থাকে তাহলে রোধটা এখন কত গুণ হয়ে গেছে, বা নতুন রোধটা কত। তাহলে নতুন রোধ বা আর ড্যাশ, সেটার ফর্মুলা কি ছিল? এন স্কোয়ার আর। এন কত? হাফ গুণ হয়েছে, অর্ধেক করা মানে কি? হাফ গুণ। তার মানে এন এর মান কত? হাফ। তাহলে হাফের স্কোয়ার গুণ আর, তার মানে কত হবে? 1/4R। তার মানে আমি কি বলতে পারি? যে 1/4 গুণ হয়েছে, অথবা কি বলতে পারি? যে 4 ভাগ হয়ে গেছে আমাদের নতুন রোধ। বোঝা গেল? তাহলে উত্তরটা কি চেয়েছে? উত্তরটা বলছে যে নতুন তারটির রোধ কত হবে। তাহলে কি বলবো? যে 4 ভাগ কম হবে, ঠিক আছে। বা বলতে পারি যে প্রাথমিক রোধের 1/4 হবে। ভালো ভাষায় সেরকম লেখা যায় যে প্রাথমিক রোধের 1/4 হবে। পরের প্রশ্নে আসা যাক। পরের প্রশ্ন আমাকে বলছে দুটি পরিবাহীর রোধের অনুপাত 1:2, তাই তো। তাহলে একটা আমি ধরে নিই পরিবাহী 1, তাহলে একটা হচ্ছে আমাদের পরিবাহী 1, একটা হচ্ছে আমাদের পরিবাহী 2, ঠিক আছে। বলছে রোধের অনুপাত, তাহলে আমি ধরি এখানে R1টা হচ্ছে আমাদের R, এবং এখানে R2 তাহলে কত ধরবো? 2R, কারণ 1:2 বলছে তো। তাহলে প্রথমটা আমি 1R ধরলাম, 1 তো লেখা লাগে না। আর এটাকে তাহলে কত ধরবো? 2R ধরবো। তাদের মধ্যে দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রার অনুপাত 2:3। তাহলে আমি এখানে ধরি যে I1 হচ্ছে আমাদের 2I, এবং I2 হচ্ছে আমাদের তাহলে 3I। 2:3 বলেছে। বলছে পরিবাহী দুটিতে তাপ উৎপাদনের হারের অনুপাত কত? ওই যে তাপ উৎপাদন হার বলছে, তার মানে আমাকে কিন্তু H/T বার করতে হবে এখানে। তাহলে কিন্তু এখানে H1/T1 বার করতে হবে, এখানে কিন্তু H2/T2 বার করতে হবে। এবার H মানে হয় I স্কোয়ার আর টি, তাহলে H1/T1 কত আসবে? I1 এর স্কোয়ার আর আসবে শুধু, ঠিক আছে, R1 আসবে। আর H/T এখানেও কত আসবে আমাদের? I স্কোয়ার আর, তাহলে কি হবে? এখানে I2 হয়ে যাবে, I2 R2 হয়ে যাবে। বুঝা গেল? আচ্ছা, এবার তাহলে শুধু মানটা বসাবো। তাহলে H1/T1 এটা কত? I1 এর স্কোয়ার, তার মানে 2I এর স্কোয়ার গুণ R1 কত? R1 হচ্ছে আমাদের R, তাহলে এটাকে আমি 1 নম্বর ধরি। আর এখানে আমাদের H2 ডিভাইডেড বাই T2 এটা কত আসবে? I2 এর স্কোয়ার, I2 কত? 3I, তাহলে এখানে কত আসবে? 3I এর স্কোয়ার গুণ R2 কত? R2 হচ্ছে আমাদের 2R। বোঝা গেল? তাহলে এটাকে কিন্তু আমি ধরবো 2 নম্বর। এবার তাহলে আমি যদি 1/2 করি তাহলেই আমার অনুপাতটা চলে আসবে। তাহলে 1/2 করলে এদিকে কি আসছে? H1/T1, যেটা কি আমাদের প্রথম পরিবাহীতে তাপ উৎপাদনের হার, এবং এটা কি আমাদের? এটা হচ্ছে দ্বিতীয় পরিবাহীতে তাপ উৎপাদনের হার। এটাই আমাকে চাইছে, এই অনুপাতটাই চাইছে। তাহলে এখানে পড়ে রয়েছে কত? 2I এর স্কোয়ার, তার মানে কত? 4I স্কোয়ার গুণ আর। আর নিচে কত আছে? এখানে 3I এর স্কোয়ার, তার মানে কত? 9I এর স্কোয়ার
গুণ 2r, তাহলে এখানে কত পড়ে রয়েছে 2r, তাহলে অনুপাতটা করলে কত হবে 2 দিয়ে 4কে কাটলে ওপরে 2 আর এদিকে নিচে পড়ে রয়েছে কত 9, তার মানে অ্যান্সারটা কত আসছে 2:9। বাকি সব কাটা আছে, কিন্তু আর কাটা আছে, i স্কোয়ার কাটা আছে, বোঝা গেল? তাহলে নির্ণয় অনুপাত কত, নির্ণয় অনুপাত কিন্তু তাহলে 2:9, কারণ এটাই কি, এটাই হচ্ছে আমাদের প্রথম পরিবাহীতে তাপ উৎপাদনের হার, এটা আমার কি দ্বিতীয় পরিবাহীতে তাপ উৎপাদনের হার, বোঝা গেল? এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু একটু ডিফিকাল্ট লাগতে পারে, কারণ আমাদের কি দুটো পরিবাহী দিচ্ছে, তারপর আবার তাদেরকে অনুপাত বার করতে হচ্ছে, উপরন্তু আমাকে বলেছে যে হার বার করতে, তাহলে কেমন একটা কনফিউজিং লাগছে এরকম ভাগে থাকলে। বাট আমি কিন্তু অলরেডি একদম প্রথম দিকে একটা কোশ্চেন না দুটো কোশ্চেন করিয়েছি যে আমাদের তাপ উৎপাদনের হার যদি বার করতে হয়, তার মানে কি তাপটাকে আমাদের টাইম দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, যখনই কারোর হার বার করতে হয় তখন আমরা তাকে টাইম দিয়ে ভাগ করে দিই। আচ্ছা, তারপরের প্রশ্ন কি, তারপরের প্রশ্ন বলছে 10 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান 2 ভাগে ভাগ করে সমান্তরালে যুক্ত করা হলো। আচ্ছা, 10 ওহম একটা রোধ বিশিষ্ট তার রয়েছে, তার মানে এটা একটা তার, তার রোধ কত 10 ওহম। এবার ওকে আমি সমান 2 ভাগে ভাগ করে দিয়েছি, ঠিক আছে, এই একটা ভাগ করেছি, এই একটা ভাগ করেছি, সমান ভাগে ভাগ করেছি, তার মানে অর্ধেক করেছি, তাহলে রোধ কত হবে n² আর, না না না, তাহলে এটা ভুল হয়ে গেল, তাহলে কি হবে এটা 5 ওহম 5 ওহম। এ মা, তুমি তো উল্টো পাল্টা কথা বলছো তাহলে। একটু আগে একটা অঙ্ক করালে যেখানে তুমি বললে যে আমি অর্ধেক করেছি, অর্ধেক করার ফলে আমার n² গুণ হয়েছে, যার কারণে তুমি বললে যে 1/4 হবে। এখন আবার তুমি বলছো যে এটা এরকম 5 ওহম 5 ওহম হয়ে যাবে, তাহলে তুমি নেতাদের থেকেও বেশি রং বদলাচ্ছ। না, ব্যাপারটা হচ্ছে যে এই প্রশ্নটা যখন ছিল তখন কি বলছিল, তখন আমাকে বলছিল যে তারটাকে গলিয়ে নতুন তার তৈরি করেছি, মানে যা ছিল সেটা দিয়েই আমি তারটা তৈরি করেছি নতুন করে, ওর আয়তনটা ফিক্স রাখতে হবে। ঠিক আছে, মানে এখানে যতটা এর আয়তন এবং ভর ছিল, ওটা গলানোর পরেও এর মধ্যে ততটাই আয়তন আমাকে ফিট করতে হবে। কিন্তু এখন যখন আমি বলছি, বা টানার কেসটাও একই, যে আমি টেনে লম্বা করলাম, তখনও কিন্তু একই কেস থাকে, কারণ আমার পুরো আয়তনটা ধ্রুবক থাকছে। কিন্তু এখন এটা যা ছিল, আমি বললাম এটাকে আমি মাঝ বরাবর অর্ধেক করে দিয়েছি, তাহলে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, দুটো এখন নতুন পার্ট তৈরি হয়ে গেছে। বোঝা গেল দুটোর মধ্যে পার্থক্য? তাহলে এটা কিন্তু এরকম হয়নি যে এর থেকে আমাকে আয়তনটা কনস্ট্যান্ট রাখতে হবে, রেখে তারপর নতুন দুটো তৈরি করতে হবে, সেরকম না, আমি এটাকে পুরো অর্ধেক করে দিয়েছি, আমাকে বলেছে কি যে সমান 2 ভাগে ভাগ করে দিয়েছি। তাহলে ভাগ হয়ে গেলে কি হবে, এটাও আমার 5 ওহম, এটাও 5 ওহম। কেন, কারণ আমি জানি যে আর ভ্যারিজাস এল, তাহলে এখানে তো আর কিছু চেঞ্জ হচ্ছে না, শুধু আমাদের দৈর্ঘ্যটা চেঞ্জ হচ্ছে। তাহলে যেই আমি অর্ধেক করে দেবো, তাহলে আমার যদি দৈর্ঘ্যটা অর্ধেক হয় তাহলে আমার রোধটাও অর্ধেক হয়ে যাবে। তাহলে আমি যখন লিখবো তখন এরকম ভাবে লিখবো যে আমরা জানি যে আমাদের রোধ ব্র্যাকেটে আর ভ্যারিজাস পরিবাহীর দৈর্ঘ্য ব্র্যাকেটে এল, তাহলে যদি আমাদের তারকে সমান 2 ভাগে ভাগ করা হয়, অর্থাৎ তাদের রোধটাও 2 ভাগে ভাগ হয়ে যাবে, তার মানে একটা পরিবাহীর রোধ তখন 5 ওহম আর একটা পরিবাহীর রোধ তখন 5 ওহম। তাহলে যে দুটো নতুন ভাগ তৈরি হয়েছে তার প্রত্যেকটার রোধ কত 5 ওহম। বলছে তাদেরকে আমি সমান্তরালে যুক্ত করব, তাহলে সমান্তরাল সমবায় যদি 5 ওহমের দুটোকে যুক্ত করি তাহলে তুল্যরোধ কত হবে 5/2। বোঝা গেল? তাহলে আমি তুল্যরোধ কি করে বার করব? আর যদি কেউ মনে করো যে আমি না, আমি শর্টকাটে বুঝতে পারছি না, তাহলে কি করবো, দুজনের তুল্যরোধ কি করে বার করে, 5 গুণ 5 তাদের গুণফল যোগ তাদের যোগফল, তাহলে 5×5 = 25, আর ডিভাইড করলে কত 10, তাহলে কত আছে 2.5 ওহম। বোঝা গেল? তাহলে তুল্যরোধ কত যাবে 2.5 ওহম। বলে দিয়েছে যে সমান্তরালে পাঠাতে হবে, এবং আমি সমান 2 ভাগে ভাগ করেছি, মানে কি তাদের রোধটাও সমান হয়ে যাবে ভাগ হয়ে। এবার তারপরের প্রশ্ন দেখে নেওয়া যাক। তারপরের প্রশ্ন আমাকে বলছে নিম্নলিখিত বর্তনীতে তুল্যরোধ নির্ণয় করো। এবার ভাবো যে এটা একটা বর্তনী, যার এখান দিয়ে একটা রোধ রয়েছে, আমার এখানে একটা রোধ রয়েছে, আর নিচে আর একটা রোধ গেছে। তাহলে আমার যদি এখান থেকে কারেন্টটা ঢোকার পরে তো এখানে জাংশন, এদিকে আলাদা এদিকে আলাদা এদিকে আলাদা, তার মানে এখানে i1 কারেন্ট, এখানে i2 কারেন্ট, এখানে i3 কারেন্ট, তাহলে আমাদের যদি কারেন্ট আলাদা হয় তার মানে কি এরা পরস্পর সমান্তরাল সমবায় রয়েছে। কিসে আছে, সমান্তরাল সমবায়। দুজন আছে না, তার বেশি রয়েছে, কি আছে, এখানে আর রয়েছে, এখানে 2r রয়েছে, এখানে r রয়েছে। তাহলে যদি 2 এর বেশি থাকে তাহলে কি আমি ওই গুণ করে যোগ করে করতে পারবো, না পারবো না, কেউ করো না কিন্তু, আবার আর কে 2r দিয়ে গুণ করে তাকে r দিয়ে গুণ করলাম না, দুজনের জন্য ওই নিয়মটা ভ্যালিড। তাহলে আমাকে কি করতে হবে, উল্টো করে যোগ করতে হবে। তাহলে এর তুল্যরোধ যদি r ইকুইভ্যালেন্ট হয় তাহলে তার উল্টোটা মানে অন্যন্যকটা প্রত্যেকের অন্যন্যকের যোগফলের সমান হবে, তাহলে 1/r 1/2r 1/r, প্রত্যেকের কি করবো অন্যন্যকের যোগফলটা তৈরি বের করবো। তাহলে এখান থেকে লসাগু 2r, তাহলে এখানে r রয়েছে তার মানে কি 2, এখানে 2r রয়েছে তার মানে 1, এখানে r রয়েছে মানে এখানে 2, তার মানে কত আসছে এটা 5/2r ইজ ইকুয়াল টু 1/r ইকুইভ্যালেন্ট। তাহলে এটা কি তুল্যরোধ বেরোলো না, 1/r ইকুইভ্যালেন্ট এটা বেরিয়েছে। তাহলে r ইকুইভ্যালেন্ট কি করে বেরোবে, এর উল্টোটা, তার মানে কত আসবে 2r/5। তাহলে আমাদের নির্ণয় উত্তর কি 2r/5। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটা আমাকে কি বলছে, নেক্সট কোশ্চেনটাও প্রায় সিমিলার, ঠিক আছে, রায়ন মার্টিন সহায়িকার কোশ্চেন এগুলো সব, মানে ওই যে ভলিউমের টেস্ট পেপার থাকে তোমাদের তার কোশ্চেন।
এখানে একটা দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে, ঠিক আছে? এটা 10 ওহম, এটাও আমাদের 10 ওহম, এটা আমাদের 5 ওহম। এটা খুবই ভালো কোশ্চেন, একটা কনসেপচুয়াল কোশ্চেন। যে কনসেপ্ট বোঝে না সে কিন্তু এটা করতে পারবে না। ধরো এখান থেকে একটা কারেন্ট গেল, তাহলে কারেন্ট ধরো 100 অ্যাম্পিয়ার গেল, তাহলে এখানে জাংশন, তাহলে এখান দিয়ে কারেন্ট আলাদা যাবে, এখান দিয়ে কারেন্ট আলাদা যাবে, তার মানে এর সাথে এরা সমান্তরালে আছে। কিন্তু এখানে ধরো 50 অ্যাম্পিয়ার কারেন্ট গেছে, তাহলে সে তো এখান দিয়েও যাবে, এখান দিয়ে যাবে, এখান দিয়ে যাবে, তারপরে এখানে এসে মিট করবে। তার মানে এই যে দুটো 10 ওহম, এই দুটো 10 ওহমের মধ্যে কি একই কারেন্ট আছে, তাহলে এই 10 ওহম আর 10 ওহম এই দুটো রোধের মধ্যে কিন্তু আমাদের কারেন্টটা সেম। আর কারেন্ট সেম কখন থাকে? যখন তারা শ্রেণী সমবায় থাকে। তার মানে এই ওপরের দুটো 10 ওহম কিন্তু পরস্পর শ্রেণী সমবায় রয়েছে, তাহলে ওদের সমান তুল্য রোধ কি করে বার হবে? ওদের তুল্য রোধ বার হবে ওদের যোগ করে, ডিরেক্টলি যোগ করে। তাহলে 10 আর 10 যোগ করলে কত আসছে? 20। তার মানে এই সমান্তরালে কিন্তু এখানে 20 ওহমের রোধ থাকবে। আর নিচে যেরকম 5 ওহম রয়েছে, এদিকে 2 ওহম রয়েছে, আর এদিকে 3 ওহম রয়েছে, পড়ে থাকলো থাক। এইবার আমরা দেখতে পাচ্ছি যে এই যে 20 ওহম আর এই যে 5 ওহম এদের মধ্যে কারেন্টটা আলাদা। কারণ যখন আমার কারেন্টটা এখানে এসে পৌঁছাবে, তাহলে এই পয়েন্টে জাংশন পয়েন্ট, এদিক দিয়ে কারেন্ট আলাদা হবে, এদিক দিয়ে কারেন্ট আলাদা হবে। তাহলে এখন আমি বলতে পারি যে এই যে 20 আর 5 ওহম এরা কিন্তু আমাদের সমান্তরাল সমবায় রয়েছে, তাই তো? তাহলে সমান্তরাল সমবায় যদি থাকে, এদের তুল্যরোধ তাহলে এখন কি করে বেরোবে? তাহলে 5 আর 20-র তুল্যরোধ কি করে বেরোবে? 20 গুণ 5 ডিভাইডেড বাই 20 যোগ 5। তার মানে 20 গুণ 5 মানে 100, আর 20 যোগ 5 মানে 25। তাহলে 100 বাই, সরি, হ্যাঁ, 100/25 মানে 4, তার মানে কি 4 ওহম। তার মানে এই 20 আর 5 এই দুটো রোধের জায়গায় আমি কি লিখতে পারি? একটা 4 ওহম রোধ লিখতে পারি। তাহলে আমি একটা নিউ স্লাইড নিলাম। আমি কি বলতে পারি যে তাহলে এদিকে আমার 3 ওহম রয়েছে, ওই 20 আর 5-এর জায়গায় আমি কত লিখবো? 4 ওহম লিখবো, কারণ ওদের তুল্য রোধ আমাদের 4 ওহম। আর এদিকে পড়ে রয়েছে কি আরো 2 ওহম। তাহলে এইবার এই যে তিনজন, এই তিনজন তাহলে এখন কিসে আছে? এই তিনজন আবার ফাইনালি শ্রেণী সমবায় রয়েছে। তাহলে যেহেতু এরা শ্রেণী সমবায় রয়েছে, তাহলে ফাইনাল তুল্যরোধ কত আসবে? মানে এই তিনজনকে হাঁটিয়ে একজনকে যদি আমি বসাতে চাই, তাহলে তার মানটা কত হবে? তার মানটা তাহলে হবে, ডিরেক্ট যোগ করবো, তাহলে কত? 3 যোগ 4 যোগ 2 ওহম, তার মানে কত আসছে? এটা আমাদের 9 ওহম। বোঝা গেল? তাহলে এটা কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন আমাকে বলছে যে আমার তিনটে রোধ দেওয়া রয়েছে এখানে, তিনটে রোধেরই কি মান সমান? হ্যাঁ সমান। তার মানে তিনটেই আর রোধ, তার মানে তার মানটা হচ্ছে 9 ওহম। কত জন আছে এরকম সমান সংখ্যক? 3 জন রয়েছে। তাহলে এদের তুল্য রোধ কত হয়? তাহলে যখন সমান্তরাল, এরা তিনজনই সমান্তরাল দেখেই তো বোঝা যাচ্ছে এখানে, বা তুমি চেক করে নাও বসে। এখান থেকে কারেন্ট যেই ঢুকবে, জাংশন পয়েন্ট তিনটে, তাহলে কি মানে জাংশন পয়েন্ট একটা, তাহলে এখান থেকে তিনটে, তিন জায়গা, তাহলে তিন দিকে কি 3 রকম কারেন্ট যাবে। তাহলে এরা কি পরস্পর সমান্তরাল, কারণ এদের কি আই ডিফারেন্ট রয়েছে। তাহলে যেহেতু আই ডিফারেন্ট, তখন কি হয় আমাদের? সমান্তরাল সমবায় হয়। আর সমান্তরাল সমবায় হলে যদি একই মানের একাধিক রোধ থাকে, তখন কি হয়? আর ডিভাইডেড বাই এন হয়। তাহলে আর কত? আর হচ্ছে 9 ওহম, এন কত? তিনটে রয়েছে, তাহলে উত্তরটা কত আসলো? 3 ওহম। তাহলে আমাদের তুল্য রোধ কত? এই তিনজনের জায়গায় আমি কত বসাতে পারবো? 3 ওহমের একটা রোধ বসাতে পারবো। বোঝা গেল? ওকে। লাস্ট কোশ্চেন আমাদের, নিম্নলিখিত বর্তনীতে তুল্য রোধ নির্ণয় করো। এবার একে একে যাবে। দেখো এখানে 3 ওহম আর 6 ওহম এরা পরস্পর কিসে আছে? দেখেই বলতে পারবে, দেখে কি মনে হচ্ছে যে এরা সমান্তরালে আছে। তাহলে 3 আর 6, তার মানে কি করে বার করবো এদের তুল্য রোধ? 3 6 18, আর ডিভাইডেড বাই 3 যোগ 6 মানে 9, তাহলে 18/9 2 ওহম। তাহলে এদের জায়গায় কত বসাতে পারবো? 2 ওহম। যারা মুখে বুঝতে পারলে না তাদের জন্য করে দেখাচ্ছি, 3 গুণ 6, 6 যোগ 3, তাহলে কত আসছে? এটা 18/9, তার মানে কত আসছে? 2 ওহম। তার মানে এই দুজনের জায়গায় কত বসাতে পারবো? 2 ওহম, কারণ সমান্তরালে রয়েছে। এবার এদের জন্য আসি। এদের জন্য কি আছে? 6 ওহম আর 6 ওহম দুটো একই মানের রয়েছে আর সমান্তরালে রয়েছে, তাহলে কি করব? 2 দিয়ে ভাগ করব। মানে এখানে আমাদের কি 6 ওহম আর এন কত? 2 সমান মানের যে রোধ, তাদের মানটা কত? 6 ওহম। আর কতগুলো এরকম সমান মান আছে? দুটো। তাহলে আমাদের আই ইকুইভ্যালেন্ট কত হয়? আর বাই এন হয়। তার মানে কত হবে? 6/2, তার মানে কত? 3 ওহম। তার মানে এই দুটোর জায়গায় কি করতে পারবো? আমি 3 ওহম বসাতে পারি। আর এদিকে পড়ে রয়েছে কি? এদিকে পড়ে রয়েছে একটা 5 ওহম। তাহলে তুল্য রোধ কত এই তিনজনের? এবারে এই তিনজন পরস্পর কিসে আছে? এই তিনজন তো পরস্পর শ্রেণী সমবায় রয়েছে, তাই তো? এই তিনজন পরস্পর শ্রেণী সমবায় রয়েছে। এদিকে কিন্তু সবাই কিসে ছিল? এদিকে সবাই ছিল সমান্তরাল সমবায়, যেগুলো ক্যালকুলেশন করলাম। তাহলে এখন কি করবো? তাহলে ডিরেক্ট যোগ করবো। তাহলে 2 যোগ 3 যোগ 5, তার মানে এটাও কত আসছে? 5 আর 3 8 10, তাহলে এটা কত আসলো? 10 ওহম আসলো। বোঝা গেল? তাহলে এইগুলোই ছিল আমাদের ফাইনাল কোয়েশ্চেন। আশা করি সমস্ত কোয়েশ্চেন তোমাদের খুব ভালো লেগেছে। আর এই সেশনগুলো নিশ্চয়ই তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। ভালো করে এই সেশনগুলো যারা এন্ড অব্দি করবে, আমি জানি যে সবাই এন্ড অব্দি করবে না। আর অনেকে হয়তো প্রত্যেক ভিডিও এরকম ভাবে খুলবে, কিছুটা দেখবে, তারপর চলে যাবে। বাট যারা যে কোনো স্যাটারডে ভিডিও এই লাস্ট মোমেন্টে ম্যাথমেটিক্সের সলিউশন গুলো ভালো করে দেখবে, বুঝবে, নিজেরা অঙ্কগুলোকে প্র্যাকটিস করবে, তাদেরই কিন্তু ফাইনালে গিয়ে নাম্বারটা ভালো আসবে। কারণ ম্যাথমেটিক্স কিন্তু অল অ্যাবাউট প্র্যাকটিস।
তো তোমরা যদি ভৌত বিজ্ঞানের অঙ্ক ঠিক করে প্র্যাকটিস না করো, ভালো করে বুঝে না সলভ করো, তাহলে কিন্তু তোমাদের নাম্বার আসবে না। যেটা কিন্তু আমি হতে সবার ক্ষেত্রে দেখি, কারণ তারা কিন্তু ভাবে যে হ্যাঁ আমি অঙ্ক পারবো, আমি সূত্র মুখস্থ করে নিয়েছি, কিন্তু কিছু ফর্মুলা ওরিয়েন্টেড কোশ্চেন বাদ দিয়ে বাদ বাকি কোশ্চেন কিন্তু সামান্য হলেও তাতে অ্যাপ্রোচ করতে হয়, যে অ্যাপ্রোচটা কিন্তু তাদের সেই মোমেন্টে মাথায় আসে না। বোঝা গেল? তাহলে কিন্তু ভালো করে এই কোশ্চেন গুলো নিজেরা পরবর্তীকালে প্র্যাকটিস করো, বা এই ভিডিওগুলো দেখারও সঠিক নিয়ম হচ্ছে তুমি কোশ্চেনটা আসলো, কোশ্চেনটাকে পজ করো, নিজে থেকে একবার ট্রাই করো, বা অ্যাটলিস্ট ভাবার চেষ্টা করো, তারপর তুমি আবার রিপ্লে করে তুমি দেখো যে সেই টিচার বা আমি কি বোঝাচ্ছি সেখানে, সেটা তোমার থটস এর সাথে ইনক্লাইন করলো কিনা। তুমি কি একই রকম ভেবেছিলে নাকি অন্য কোনো রকম ভাবে ভেবে ভুল বা সঠিক উত্তর দিচ্ছ? যদি মনে করো যে তুমি অন্যরকম ভেবে সঠিক উত্তর দিচ্ছ, তাহলে তো সেটা আরোই ভালো, যে তোমার মাথায় আরেকটা আইডিয়া আসছে। কিন্তু যদি দেখো যে তোমার ভাবনাটা ভুল, তাহলে ভাবো যে তোমার কি এটা কনসেপচুয়াল মিস্টেক নাকি তুমি ফর্মুলাটা ভুল মনে করছো। যদি ফর্মুলা ভুল মনে করছো তাহলে ফর্মুলা মুখস্থ করো, আর যদি কনসেপচুয়াল মিস্টেক থাকে তাহলে কিন্তু সেটা ভালো করে ক্লিয়ার করতে হবে। কারণ পরীক্ষার হলে কিন্তু নিউমেরিক্যাল কখনোই কোনো সাবজেক্টে, নিউমেরিক্যাল যখনই থাকবে তখন তো 100% একদম ডেটা ম্যাচ করবে না, বা ফরম্যাটটাও হালকা একটু পাল্টে যাবে। তখন কিন্তু আমার ওই রং কনসেপ্টের জন্য আমি রং পথে চলে যেতে পারি সেই অঙ্কটা সলভ করার ক্ষেত্রে। সেটা যাতে না হয়, তাই আমাদেরকে কিন্তু দেখতে হবে যেন আমাদের কনসেপ্ট উইক না থেকে যায়, বা কোনো কনসেপ্ট ভুল না হয়ে যায়। বুঝা গেল? তাই আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো সেশনে। টাটা। আর সাপোর্ট করতে থাকো এরকম ভাবেই আমাদের চ্যানেলকে।